তারানাথ ও কাল রাত্রির শ্মশানে। ট্রেন বীরভূমের সিউড়ি স্টেশনে পৌঁছানো মাত্রই বিভূতির সামনে বসে থাকা লোকটি উঠে দাঁড়াল। হাওড়া থেকে এই পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথে বিভূতির মুখে পর পর তারানাথের জীবনের অভিজ্ঞতার গল্পগুলি শুনে গেলেন এই ভদ্রলোক। মুখে একটাও রা কাটেননি। এমনকি এত সব আশ্চর্য ঘটনাগুলি শোনার পরেও মুহূর্তের জন্যও কৌতূহল প্রকাশ করেননি। বিভূতির যদিও এই ব্যাপারে কোনো প্রশ্ন ছিল না, কারণ তার মনের অবস্থা তখন বিন্যস্ত ও অসংযত। সংসার, কর্মজীবন সব পরিত্যাগ করে সে বেরিয়ে পড়েছে তারানাথের অন্বেষণে। বীরভূমে আগমন তার অনুমানের উপর নির্ভর করে। মাতুপাগলির স্পর্শে তারানাথ অদৃশ্য হয়েছে এবং তারানাথের মুখেই সে শুনেছিল বীরভূমের এক পরিত্যক্ত শ্মশান ভূমিতে মাতুপাগলির সঙ্গে তার সাক্ষাতের কথা। সেই সূত্র ধরেই এখন তার অবস্থান সিউড়ির এই প্রত্যন্ত অঞ্চলের স্টেশনে। তার পথসঙ্গী আগন্তুক স্টেশনে নেমেই যখন অনেক দূরে জনসমাগমের ভিড়ে হারিয়ে যাচ্ছে, তখন তার মনে হলো একটা কথা। এতক্ষণ ধরে যাকে গল্প শুনিয়ে যাচ্ছে, কই তার নামটা তো শোনা হলো না। এই কথা মনে হওয়া মাত্রই বিভূতি দ্রুত পায়ে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এগিয়ে গেল। যথাসম্ভব প্রস্থানরত ব্যক্তির কাছে পৌঁছে পেছন থেকে সে জিজ্ঞেস করল, এই যে, আপনার নামটা কি জানতে পারি? এই কথা শুনে আশপাশের বেশ কয়েকজন লোক ঘুরে দেখল বিভূতির দিকে, কিন্তু যখন বুঝল এই প্রশ্ন তাদের উদ্দেশ্যে নয়, তখন তারা বিভূতির দৃষ্টি অনুসরণ করে একবার সামনের বা পাশের নির্দিষ্ট ব্যক্তিটির দিকে তাকাল। একজন চোখের ইশারায় সম্মুখের ব্যক্তিটিকে বুঝিয়ে দিল যে বিভূতি তার কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে। তখন ওই ব্যক্তি ঘুরে দাঁড়ালো, বলল, আমি বিশ্বেশ্বর ভট্টাচার্য। পরিচিতদের মধ্যে কেউ কেউ বিশু ঠাকুর বলে ডাকে। মিথ্যে পরিচয় দিতে পারতাম, তবে একটা ব্রতর মধ্যে রয়েছি, তাই মিথ্যে বলবো না। বিভূতির মাথায় তখন যেন একটা আকাশ ভেঙে পড়ার অভিপ্রায়। বিশু ঠাকুর, যে মানুষটির সামনে বসে এতক্ষণ গল্প শুনিয়ে গেল, সে বিশ্বেশ্বর ভট্টাচার্য। তবে তারানাথের বর্ণনায় যে বয়স ও বিচিত্র চরিত্রের পরিচয় সে বিশু ঠাকুরের ব্যাপারে পেয়েছিল, সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির বয়স ও সময়কাল কি সেখানেই থেমে গেছে? সে কি বৃদ্ধ হয়নি? ততক্ষণে বিশু ঠাকুর কি এক সম্মোহিত ঘেরাটোপের মধ্যে বিভূতিকে নিক্ষেপ করে সেখানের থেকে প্রস্থান করেছে। এমনকি বিভূতির আশেপাশের জনসমাগমও রূপ বদলেছে অনেকটাই। কতক্ষণ কেটে গেল জানা গেল না, তবে এক রাশ মন খারাপ দিয়ে গেল সে বিভূতির মনে। যখন তার সম্বিত ফিরল, তখন সে অনুভব করল তার দুই চোখের পাতা বন্ধ। কিভাবে, কোন কারণে সে চোখ বুজে ফেলেছিল জানে না। কিংকর্তব্য বিমূঢ় হয়ে মিনিট দশেক দাঁড়িয়ে থাকবার পর সে স্টেশনের এক প্রান্তে অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় গিয়ে একটা বেঞ্চের ওপরে বসল। ট্রেন চলে যাওয়ার খানিক পরের থেকেই এই সকল গ্রামগঞ্জের স্টেশনে লোকজন থাকে না। কয়েক মুহূর্তের মধ্যেই জায়গাটা একেবারে থমথমে হয়ে গেল। বিভূতি নিজেকে বোঝালো, এটাই বোঝালো যে এই তো সবে শুরু। জীবনের যে পর্যায়ে সে এখন রয়েছে তা চিরাচরিত বাস্তুতন্ত্রের সঙ্গে মিল রেখে চলবে না, যেমন তারানাথের জীবনে চলেনি। সময় কাটল কয়েক ঘন্টা। বিভূতি একই স্থানে বসে রইল বেশ খানিকক্ষণ। এরই মধ্যে তার অনেক কয়েকবার নিজের স্ত্রী সন্তানদের কথাও মনের ভেতরে পীড়ার সৃষ্টি করেছে।
কেমন যেন হারিয়ে গেছে সে অন্য জগতে। এমনই করে যখন সূর্য ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে শুরু করেছে, তখন সে উঠবে মনস্থ করল। ঝোলা কাঁধে বাঁধিয়ে দাঁড়ানো মাত্র তার মনে পড়ল পুটলির ভেতরকার তারানাথের দেওয়া সেই অদ্ভুত পুঁথির কথা, যেটি তারানাথ সংগ্রহ করেছিল তার ঠাকুরদার পড়ার ঘরের থেকে। বিভূতি মনে মনে ভাবল, এই পুঁথি যখন তাকে এতদূর আসার নির্দেশ দিয়েছে, তখন হতেও পারে এখানের থেকে কোথায় যেতে হবে তাকে সেই বিষয়েও কোনো ইঙ্গিত বাক্য প্রতিফলিত হবে। কিন্তু না, সমস্ত পৃষ্ঠা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও কোথাও একটা শব্দের আঁচড় পর্যন্ত চোখে পড়ল না। বিভূতি এবার স্টেশন চত্বর পেরিয়ে বাইরে এলো। পড়ন্ত বিকেলের মলিন আলোয় সম্মুখের ইটের রাস্তাটা যেন এক ফালি বিক্ষিপ্ত সিঁথির সিঁদুরের মতো দেখতে লাগছে। সে রাস্তার বুকে গুটি কয়েক লোকজন ইতস্তত আছে ঠিকই, তবে বিভূতির মতো কলকাতাবাসী মানুষের কাছে এই এক শূন্য পৃথিবীর সমান। বিভূতি প্রথমেই কাউকে জিজ্ঞেস করল না। আচ্ছন্নের মতো হাঁটতে হাঁটতে এগিয়ে গেল গ্রামের পথ ধরে অনেকটা। সন্ধ্যা নামবার পূর্বে পথ ছেড়ে সে ডান দিকের একটি পাড়ার ভেতরে ঢুকল। পোশাক পরিচ্ছদ ও চেহারায় কোনোভাবেই বিভূতিকে ভবঘুরে তান্ত্রিক বা সাধক বলে মনে হয় না। এই প্রকার মানুষের পক্ষে আশ্রয় ভিক্ষা চাওয়াটাও একটা অপ্রস্তুতির ব্যাপার। তবুও বিভূতি ভাবল, সে যখন তারানাথের অন্বেষণে বেরিয়েছে, তখন এভাবে আশ্রয় প্রার্থী হয়ে ঘুরে বেড়ালে তার চলবে না। এই কথা ভাবতে ভাবতে সে এক গৃহস্থের বাড়ির উঠোনে এসে দাঁড়াল। বাড়ির তুলসী পীঠের সামনে বসে একজন বৃদ্ধা এক ঘটি জল পাশে রেখে উঠোন লিপছিল। বিভূতি প্রশ্ন করল, আগে একটা প্রশ্ন করতে পারি বুড়িমা? বৃদ্ধা নতমস্তকে উত্তর দিল, বিভূতি একটু থমকে গেল এই তুই করে সম্বোধনের কারণে। এ মতো আচরণের সঙ্গে পরিচিত নয়, তাই নিজেকে খানিক গুছিয়ে নিয়ে বলল, এই গ্রামের শ্মশানটা কোন দিকে আমায় একটু বলে দিতে পারেন? এই প্রশ্ন শোনা মাত্রই বুড়ির কর্মব্যস্ত হাত থেমে গেল। কাদা মাখা হাত দিয়ে তার বিক্ষিপ্ত চুলগুলিকে মুখের ওপরের থেকে তুলে বিভূতির দিকে চাইতেই বিভূতির শরীরের পশমগুলি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেল। সম্মুখের বৃদ্ধার দুটি চোখের মধ্যে একটি চোখের মণির কালো অংশটুকু উধাও। সেখানে সাদা পাথরের গুলির মতো জ্বলজ্বল করছে একটা নষ্ট নেত্র। তবে সে চাউনিতে কোনো প্রকার অভিব্যক্তি নেই। ভয়ঙ্কর হলেও অন্য চোখটির সামঞ্জস্যতা বৃদ্ধাকে ভাবলেশহীন একটি চেহারার অধিকারী করেছে। উনি বললেন, এই রাস্তা ধরে আরো মাইল দুয়ে হেঁটে যাওয়ার পরে রাস্তার বাঁদিকে একটা কুয়ো পড়বে। সেই কুয়োর পাশের থেকে যে রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে, ওই রাস্তায় কিছুটা এগিয়ে গেলে শিউরি শ্মশান। বিভূতি বৃদ্ধার কথা শুনে রাস্তায় ফিরে এলো ঠিকই, তবে একটা ব্যাপার তার মাথায় চেপে বসল। বৃদ্ধা অন্তত তার পরিচয়টা জিজ্ঞেস করতে পারত, কই সেটাও তো শুনতে চাইল না। সবই কেমন অদ্ভুত লাগছে এই গ্রামের নিশুতি পথ। দূরের কোনো বাড়ি থেকে সান্ধ্যকালীন উলুধ্বনির বোল ভেসে আসছে, তবে রাস্তায় কোনো লোক নেই। জ্যোৎস্না মাখা পরিবেশে পথ দেখার সুবিধা আছে, তবে বিভূতি টর্চ এনেছে সঙ্গে করে। প্রয়োজনে সে ব্যবস্থাও করতে পারবে। বৃদ্ধার কথা মতো মাইল দুয়েক পথ এগিয়ে যাওয়ার পরে ও সত্যি একটা কুয়ো দেখতে পেল। বিভূতি কিশোর বয়সে কিছুকাল তার গ্রামের বাড়িতে কাটিয়েছে। তাছাড়াও কালে ভদ্রে এবং চাকরির সুবাদে সে বেশ কয়েকটা জায়গায় এখনো কুয়োর জল ব্যবহারের রীতি দেখেছে।
তবে এমন বড় কুয়ো সে এর আগে কোনোদিনও দেখেনি। তার ব্যাসার্ধ দেখলে মনে হয় এটি ঠিক কুয়ো তৈরি করার জন্য স্থাপিত নয়, কোনো কারণে এই জায়গাটিকে কুয়োর রূপ দেওয়া হয়েছে। স্বভাবতই কৌতূহলপূর্বক ও ভগ্নপ্রায় কুয়োটির কোমর সমান পাঁচিলের গায়ে ঠেস দিয়ে নিচের দিকে একবার চাইল, এবং চাওয়া মাত্রই এক ঝলকের জন্য সে দেখতে পেল একটি বাচ্চা 2 হাত আকাশের দিকে তুলে প্রাণ ভিক্ষা চাইছে। ব্যথিত কষ্ট মিশ্রিত সে মুখের চাহনি, যেন বহু বছর ধরে এমনই একজনের আশার অপেক্ষা করছিল সে। তবে সে দৃষ্টান্ত কেবল মুহূর্তের জন্যেই। পর মুহূর্তেই আবারও করাল কালো অন্ধকারে গ্রাস করল কুয়োটির গর্ভগৃহ। বিভূতি বিচলিত ও বিস্মিত হয়ে তার ঝোলার ভেতর থেকে টর্চ বের করে আলো জেলে কুয়োর অভ্যন্তরে ফেলল। কিন্তু কোথায় সেই বাচ্চা ছেলেটি? আর এই কুয়োর গভীরতা তো মাত্র কয়েক ফুট, বলা যায় ভূপৃষ্ঠ থেকে মাত্র 3 ফুট নিচু। জলকণার চিহ্ন মাত্র নেই, আছে কেবল কয়েকটা লতা পাতা আর একটা তামাটে বর্ণের সোনা ব্যাঙ। গলা ফুলিয়ে অর্ধ বোজা চোখে চুপ করে বসে রয়েছে একটা পাতার নিচে। বিভূতি টর্চ নিভিয়ে যেই আবার হাঁটা শুরু করতে যাবে, ঠিক সেই সময় কুয়োর ভেতর থেকে শুনতে পেল, বিভূতি, এদিকে এসো। বিভূতির হৃৎপিণ্ড কেঁপে উঠল এই গলার শব্দে। সে অতর্কিতেই বলে ফেলল, ঠাকুর মশাই, আপনি? তোমার ভেতরে স্বপ্ন দেখার শক্তি আছে বিভূতি। মনে রাখবে, যে স্বপ্ন তুমি দেখবে তা হয় ঘটেছে অথবা ঘটতে চলেছে। এই শক্তি পেয়েছিল তোমার বাবার ছোট কাকা কালিকা প্রসাদ বন্দ্যোপাধ্যায়। সেই মানুষেরই জাতিস্বর হয়ে তুমি জন্মেছ। তাই তোমার দেখা স্বপ্নকে নিছক স্বপ্ন ভেবে ভুল করো না কখনো। পরিবেশ কেমন যেন গুমোট হয়ে এসেছে মুহূর্তের মধ্যে। স্বাভাবিক নৈশ শব্দ যেন অতি ক্ষীণ হয়ে গেল। বিভূতি পুনরায় কুয়োর দিকে ঝুঁকে পড়ে কয়েক ভগ্নাংশের সময় কাটতে না কাটতেই সিদ্ধান্ত নিয়ে ফেলল যে সে ভেতরে লাফ মারবে, এবং সে তাই করল। তবে এ কি অলৌকিক কাণ্ড! টর্চের আলোয় যে কুয়োর গভীরতা ছিল মাটির থেকে মাত্র 3 ফুটের মতন, তার তল পেতে পেতে বিভূতির বিস্মিত আকাঙ্ক্ষিত মন ভাসতে থাকল শূন্যে। এই গহ্বরের শেষ নেই, কোনো অন্তিম পর্যায়ে নেই। ঠিক এমন সময় ভাসমান অবস্থায় সে শুনতে পেল একটা নারকীয় মন্ত্রোচ্চারণের শব্দ। বিভূতি এবার অনুভব করল তার ভাসমান দেহটি যেন কোনো সমতলের উপরেই রয়েছে। অর্থাৎ সে এত উপরের থেকে পড়েছে কিনা আদৌ, অথবা সে কি মাটির ওপরেই শুয়েছিল, তা সে খানিক সময়ের জন্য টের পেল না। সম্মুখে অনতি দূরে একটা ধুনির আগুন জ্বলছে। সেই ধুনির আগুনকে কেন্দ্র করে আশেপাশে ছড়িয়ে আছে খান 5 নরমুণ্ড। একজন উঁচু লম্বা বলিষ্ঠ দেহের সন্ন্যাসী সে ধুনির চারিদিকে ঘুরে ঘুরে একে একে নরমুণ্ডগুলি কুড়িয়ে কুড়িয়ে ঝোলার মধ্যে ভরছেন। বিভূতি উঠে দাঁড়াল। জামা কাপড়ের ধুলো ঝেড়ে ধীরে ধীরে এগিয়ে গেল সেই সন্ন্যাসীকে লক্ষ্য করে। সন্ন্যাসী নিজের কাজ করে চলেছে, বিভূতির আগমনে তার কোনো ভ্রুক্ষেপ নেই। বিভূতি সামনে এসে হাত জোর করে বলল, প্রণাম নেবেন বাবাজি। আসলে আমার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে এসেছি একজনের খোঁজে, তবে কোথায় পাবো তার দর্শন সে বিষয়ে কোনো রকমের কুলকিনারা পাচ্ছি না। সৌম্যদর্শন সন্ন্যাসী করুণ দৃষ্টিতে বিভূতির দিকে তাকাল। তারপর পড়ে থাকা শেষ খুলিটি হাতে তুলে নিয়ে বলল,
তুমি যাকে খুঁজতে এসেছো তাকে বাঁচাতে পারলাম না। না, আর এখানে থেকে কোনো কাজ নেই। বিস্মিত হওয়ার যাত্রা সবে তো শুরু, যুবক। তুমি পারবে সামলাতে? বলে ওই সাধু সেখানে থেকে চলে গেল। বিভূতি স্বাভাবিক অবস্থায় থাকলে হয়তো তার পেছনে যেত, তবে যে কথা উনি বলে গেলেন তা যদি সত্যি হয়, অর্থাৎ বিভূতি যাকে খুঁজছে সে যদি মারা যায়, তাহলে না, এই কিছুতেই হতে পারে না। তবে হঠাৎ তারানাথের কণ্ঠ সে শুনতে পেল কেন? আর যে কুয়োর মধ্যে বিভূতি ঝাঁপিয়ে পড়ল সেটাই বা কোথায়? কি হয়ে চলেছে, কেন হচ্ছে, কিসের সাথে কিসের সম্পর্ক, এই সমস্ত চিন্তা বিভূতির মগজ শরীর দুটিকেই ক্লান্ত করে দিল। পড়ে থাকা ধুনির কাঠের নিভু নিভু আলোর দিকে তাকিয়ে সে চুপ করে বসে পড়ল সেখানে। ভোরের প্রথম আলো ফুটতেই বিভূতি অজানা রাস্তা ধরে হাঁটতে শুরু করল কয়েকটা বাড়ি ঘর লক্ষ্য করে। তবে গতকাল ফেলে আসা পথে যে গ্রামের প্রতিচ্ছবি বিভূতি দেখেছিল, এ জায়গাটা যেন সেটি নয়। পুরনো বায়োস্কোপের মতো রঙিন সময়ের প্রেক্ষাপট পেরিয়ে সে চলে এসেছে কোনো এক সাদা কালো দুনিয়ার প্রেক্ষাপটে। চির সবুজ গ্রামের লীলাময় সৌন্দর্য এখানে কেমন যেন ম্যারম্যারে হয়ে আছে। যে বাড়িগুলিকে উদ্দেশ্য করে বিভূতি হেঁটে চলেছিল তার কাছাকাছি পৌঁছে সে জনাপাচেক লোককে দেখতে পেল। রাস্তার ওপরে দাঁড়িয়ে তারা কোনো এক বিষয় নিয়ে আলোচনা করছে। বিভূতিকে এগিয়ে যেতে দেখে সবাই ফ্যাল ফ্যাল করে তার দিকে চাইল। অবশ্য তাকিয়ে থাকাটাই স্বাভাবিক। এই গ্রামের মানুষ যে বর্তমান পৃথিবীর প্রবাহমান উন্নয়নের থেকে কয়েকশো বছর দূরে তা বলার অপেক্ষা থাকে না। বিভূতির মতো উন্নত পোশাক পরিচ্ছদ পরিহিত মানুষ এই স্থানে ঈশ্বর দর্শনে সমান। ওই জমায়েতের ভেতর থেকে একজন এগিয়ে এসে বিভূতিকে জিজ্ঞেস করল, কোন জায়গার থেকে আসতেছো বাবা? আমি এসেছি কলকাতা থেকে। কলকাতা? হ্যাঁ, কেন বলুন তো? না, তেমন কিছু নয়। তবে কলকাতার লোক এই গ্রামে আসে না সচরাচর। আমি কালকেই নেমেছি সিউড়ি স্টেশনে। এখানে এসেছি একজনের খোঁজে। সিউড়ি স্টেশন? এটা তো রামজয়পুর বাবা, হুগলি। এবার বিভূতির অবাক হওয়ার পালা। এই কারণেই তবে গতকালের পটভূমিকার সঙ্গে এই জায়গার এতটা অমিল। তবে সে এখানে কিভাবে এলো? না, আর এই সমস্ত ব্যাখ্যা নিয়ে ভেবে কোনো লাভ নেই। সে বুঝতে পেরেছে যুক্তির ঘেরাটোপে নিজেকে ফেলতে চাইলেই সে পাগল হয়ে যাবে। এর থেকে বরং নিজেকে ভাগ্যের কাছে সমর্পণ করাই শ্রেয়। তারানাথ বলেছিল কোনো মহা সংকটে পড়লে তার সঙ্গের পুঁথি তাকে পথ দেখাবে। অর্থাৎ তার মন ঠিক করে নিল, নিজের জীবনের চাবিকাঠি যদি কাউর হাতে গচ্ছিত রাখতে হয় তাহলে ওই পুঁথির কাছেই থাকুক। তবে তারানাথের গ্রামের বাড়ি রামজয়পুরের প্রেক্ষাপটে সে এসে পড়েছে যখন, তখন একবার তার বাড়িতে তো যেতেই হবে। বিভূতি প্রশ্ন করল, আচ্ছা, তারানাথ চক্রবর্তীর বাড়ি কোন দিকে বলতে পারবেন? বৃদ্ধ বিভূতির মুখে এমন কোনো প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। বরং কোনো ব্যক্তি ভুল গন্তব্যে পৌঁছলে তাকে কিভাবে সঠিক জায়গায় পৌঁছে দেবে সে বিষয়ে মানসিক প্রস্তুতি নিচ্ছিল। খানিক ইতস্তত করে বৃদ্ধ বলল, চক্রবর্তী তো এই গ্রামে ওই রামলাল চক্রবর্তী, সে তো মারা গেছে। তার ছেলে আদিনাথ চক্রবর্তীকে চিনি, তবে তারানাথ। এমন সময় পেছনের জমায়েত থেকে একজন বলে উঠল, ওই আদিনাথ দাদার ছেলের নামই তারানাথ। হ্যাঁ হ্যাঁ, আদিনাথ চক্রবর্তী তার বাবার নাম। ও, তাহলে আমি চিনি।
চলো আমার সঙ্গে। তবে তবের জবাব দেওয়াটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয় দাদু, আপনি আমায় নিয়ে চলুন। বৃদ্ধ আর কোনো প্রশ্ন না করে বিভূতিকে নিয়ে চলল একটা পাড়া পেরিয়ে অন্য পাড়ায়। সে পাড়ায় প্রবেশ করা মাত্রই দুটি বিরাট তাল গাছের দিকে আঙুল উঁচিয়ে বৃদ্ধ বলল, ওই যে ওই তাল গাছ দুটো দেখতে পাচ্ছ বাবা, ওইগুলো ওই চক্রবর্তী বাড়িতেই। চলে যাও ওগুলো দেখে। আমি এখন আর ওই দিকে যাবো না, ওই গ্রামে মেয়ের বিয়ে দিয়েছি তো, এইভাবে যাওয়াটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সাবধানে ফিরে যান, আমি চলে যেতে পারবো। বলে বিভূতি এগিয়ে গেল ওই তাল গাছ দুটিকে লক্ষ্য করে। বাড়িটার সামনে পৌঁছেই তার প্রথম যেটা চোখে পড়ল তা হল একটি বালক ছাদের ওপরে দাঁড়িয়ে লাটাই গোটাচ্ছে। মুহূর্তের মধ্যেই সে পেছনে সরতে সরতে ছাদের কিনারার দিকে চলে এলো। ঘুড়ির অবস্থান তখন প্রায় মধ্য গগনে। হঠাৎ চোখের নিমেষে ছেলেটি ছাদের থেকে বেকায়দায় আছড়ে পড়ল বাড়ির উঠোনের সামনে, এবং একই সঙ্গে একটা যন্ত্রণার আর্তনাদ, ছটফটানি, তারপর নিস্তেজ। বাড়ির ভেতর থেকে একজন মহিলা ছুটে এলো আতঙ্ক ও আবেগ মিশ্রিত চেহারা নিয়ে। তারানাথ! কি হয়েছে সরলা? বাবা চোখ খোল, বাবা তারানাথ, তারানাথ, চোখ খোল। তারানাথ, তারানাথ, বাবা মায়ের দিকে। বাবা তারানাথ, বাবা ও তারানাথ। স্তম্ভিত, আতঙ্কিত, অসংযত বিভূতি জ্ঞান হারাল। কি হে ছোকরা, কে তুই? এই কুয়োর মধ্যে পড়ে ঘুমাচ্ছিস যে? বিভূতি চোখ খুলল এই ঝাঁঝালো কণ্ঠে। দেখল সেই পরিত্যক্ত কুয়োটির উন্মুক্ত খোলা অংশের এক পাশের থেকে নিচের দিকে চেয়ে আছে এক কৃষ্ণ বর্ণের জটাজুটোধারী লোক। তার চোখে মুখে কৌতূহল ও বিস্ময়তার ছাপ। বিভূতির বুকের উপরে গলা ফুলিয়ে বসে আছে সেই ব্যাঙটি। কিছুক্ষণের গভীর স্মৃতিচারণের পর বিভূতি আবিষ্কার করল সে হয়তো কুয়োতে পড়ে গিয়ে কোনোভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল, এবং সেই অচৈতন্য অবস্থাতেই এই মর্মান্তিক স্বপ্ন সে দেখল। তারানাথ কি বাল্য বয়সে মারা যেতে পারে নাকি? পরক্ষণেই তার মনে পড়ল তারানাথের বলা কথাটা। তবে কি বিভূতি যা দেখল তা সত্যি? তাহলে কে এই তারানাথ তান্ত্রিক? এসব অমোঘ চিন্তা যখন বিভূতির মস্তিষ্ককে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তখন আবার উপরে সন্ন্যাসী ডাকল, উঠে আয় বৎস, আমি তোকে সাহায্য করব, আয়। বিভূতি উঠে দাঁড়াল। সাহায্যের তার এখন প্রকৃতই দরকার। সন্ন্যাসী একটা লাল কাপড়ের টুকরো ছুড়ল বিভূতির উদ্দেশ্যে। অবশেষে অনেক কসরতের পর সে উঠে এলো উপরে। সন্ন্যাসী বলল, কাউকে খুঁজছিস তাই না? হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? আমি সব বুঝতে পারি, তবে তুই যাকে খুঁজছিস তাকে তো অত সহজে পাবি বলে মনে হয় না। কেন পাবো না? কেন? সন্ন্যাসী একটা আত্মতুষ্টির হাসি ঠোঁটের কোণায় ফুটিয়ে নিয়ে বলল, তুই কালের ফাঁদে পড়েছিস। সাধনার মাধ্যমে তোকে খুঁজে নিতে হবে তাকে। আমি প্রস্তুত যে কোনো সাধনার জন্য, তবে আমি তাকে ফিরিয়ে আনতে চাই। কিভাবে কি হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি দয়া করে একটু বলুন, সে সুস্থ আছে তো? এই কথা শুনে কৃষ্ণবর্ণ সন্ন্যাসী অট্ট হাসি হেসে উঠল। বলল, আরে পাগল, ওভাবে কি বলা যায় নাকি? এত
এত সহজে লক্ষণ ও অবস্থান চিহ্নিত করা গেলে সাধকের সৃষ্টি হতো না। তুই চল, তোকে কালচক্রের সাধনা শিখিয়ে দেব। আগে আমার সঙ্গে 2 দিন থাক, ধীরে ধীরে সব বুঝতে পারবি। বিভূতি এই প্রস্তাবে সহজে রাজি হল। তার এই ধারণা বদ্ধমূল ছিলই, সাধনা ছাড়া তারানাথের মতো সাধকের খোঁজ পাওয়া যাবে না। তবে সেই কারণে একজন গুরুর তো প্রয়োজন, যে তাকে এই সমস্ত ব্যাপারে সাহায্য করবে, তাকে শিখিয়ে নেবে। সুতরাং এই মুহূর্ত থেকে বিভূতি চাইল, স্বপ্নের বাস্তবতা যাই হোক না কেন, তার প্রথম কর্তব্য আগে তারানাথকে খুঁজে বার করা। তাকে পেলে স্বপ্নের ব্যাপারে ওনার কাছের থেকেই জানবে। সন্ন্যাসী বিভূতিকে নিয়ে চলল গ্রাম ছাড়িয়ে এক ঘন জঙ্গল সংলগ্ন নদীর তীরে। মাথা ছাড়ানো ঘাসের বনের ভেতর থেকে হাঁটতে হাঁটতে আরো একটু গভীরে প্রবেশ করার পর বিভূতির চোখে পড়ল একটা ছেঁড়া কাঁথা ও বস্তা দিয়ে তৈরি ছোট্ট ঝুপড়ি। সন্ন্যাসী বলল, ওই আমার প্রসাদ। যদি ঘুম বাকি থেকে থাকে তাহলে ঘুমিয়ে নে, আমি কিছু কাজ করব এখন। না বাবাজি, আমি ঘুমোবো না। আপনি আমায় কেবল বলুন আমায় কি কি করতে হবে। আমি অক্লান্তভাবে করে যেতে চাই। অপেক্ষা কর, কাল থেকে কৃষ্ণপক্ষের শুরু। আমি কালকেই তোকে সাধনায় বসাবো। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন রয়েছে, তবে ঘর সংসার সব ছেড়ে বেরিয়েছিস। কতদিন থাকতে পারবি সেটা নিয়েই চিন্তা। এই পথ কিন্তু মোটেই সুবিধার নয়। হাকিনি ডাকিনি নিয়ে বসবাস করতে হয়। তোর মতন গৃহপ্রেমী সম্পূর্ণ সংসারী মানুষ পারবে কি আদেও? পারবো বাবাজি, আমার দরকার নেই সংসার ধর্ম কোনো কিছু। আমায় আপনি যেমন যেমন বলবেন আমি করতে রাজি। আপনি বলুন। বেশ, আজকের দিনটা অপেক্ষা কর। কাল সকালে নদীতে স্নান করে এসে আগে আতপ চালের পিণ্ড ভক্ষণ করবি, তারপর সব কাজ। যা দেখি এখন 2টো ডালে চালে ফুটিয়ে ফেল। ওই যে ওইদিকে মাটির সরা, ডালপালা, উনুন সব আছে। যা, অন্য বস্তু আমার ঘরের মধ্যেই পেয়ে যাবি। বিভূতি মুখে আর কোনো কথা না বলে তার কাঁধের ঝোলাটি নামিয়ে আগে ঝুপড়ির মধ্যে রাখল। আশেপাশে মলমূত্রের গন্ধ পরিবেশটা বিষিয়ে রেখেছে, তবে সেসব মাৎসর্য বিক্ষিপ্ত হাওয়ার মতোই মাঝে মাঝে আসে আর বেরিয়ে যায় মনের থেকে। নদীর থেকে চাল ডাল ধুয়ে এনে ফুটন্ত জলে ছেড়ে দিয়ে বিভূতি তাকিয়ে রইল ওই সন্ন্যাসীর দিকে। দেখল উনি বাঁশের কঞ্চির চটা বের করে একটা ধারালো ছুরি জাতীয় কিছু দিয়ে সরু সরু ফলা তৈরি করছে, যার এক প্রান্ত ভোঁতা আর অন্য প্রান্ত তীরের ডগার মতো ছুঁচল। এরকম খান 10 ফলা তৈরি হয়ে যাওয়ার পর সে ওগুলোকে কিছু শুকনো ঘাসের উদ্বৃত্ত দিয়ে বেঁধে ফেলে উঠে দাঁড়ালো। বলল, তুই খাবার হয়ে গেলে খেয়ে নিস, আমি আসছি। সন্ধ্যার আগেই ফিরে আসব। এই কথা বলে উনি চলে গেলেন। বিভূতি সেদিন দুপুরবেলায় নদীতে স্নান করে তার পরনের বস্ত্র ধুয়ে ঘাসের উপর মেলে দিয়ে নতুন বস্ত্র পরল। তারপর খাওয়া দাওয়া করে সন্ন্যাসীর খাবার ঘরের এক কোণে ঢেকে রেখে খড় বিছানো জমিনে ঘুমিয়ে পড়ল ওনার অপেক্ষা করতে করতে। ক্লান্ত পরিশ্রান্ত বিভূতির ঘুম ভাঙল সন্ধ্যা হয়ে যাওয়ার অনেক পরে। কিন্তু যখন ঘুম ভাঙল তখন সে দেখতে পেল এক বিচিত্র ঘটনা। ঝুপড়ির থেকে বাইরে বেরিয়ে এসে দেখল সেই সন্ন্যাসীর কোনো খোঁজ নেই এখনো, তবে ওই ঝুপড়িটাকে কেন্দ্র করে উল্টানো বাটির মতন তৈরি হয়েছে একটা পাতলা নীল আলোর আস্তরণ। সেই আস্তরণের মধ্যস্থিত নীলচে রেণুবিন্দু সচল।
ধীরে ধীরে বাঁ দিক থেকে ডান দিকে সরে চলেছে। বিভূতির মনে পড়ল তারানাথের সঙ্গেও এই ঘটনা ঘটেছিল যখন ওই পুঁথি তার কাছে ছিল। ধূমাবতীর আক্রমণ থেকে এই নীলচে আলোর আস্তরণ তাকে রক্ষা করেছিল। তবে কি বিভূতির কোনো মহা বিপদ রয়েছে একদম সন্নিকটে? বিভূতি কিছু না বুঝতে পেরে ঝুপড়ির ভেতর থেকে পুঁটলিটা বের করে আনল। তার ভেতর থেকে পুঁথিটি নিয়ে তার প্রথম পাতা উল্টাতেই দেখতে পেল তার মধ্যে একটা শব্দ ভেসে উঠেছে, যেখানে লেখা আছে রাহু কেতু বিভাজন মরণের সন্ধিক্ষণ। এ লেখার অর্থ কি বিভূতি কিছুই বুঝতে পারল না, তবে তার মনে ভয়ের সৃষ্টি হয়েছে নিরন্তর। তার অপ্রস্তুত মন এইটুকু বুঝল এইসবের থেকে রক্ষা করতে পারে একমাত্র এই সন্ন্যাসী। তন্ত্রমন্ত্রের সে কিছুই জানে না, বুক ভরা সাহস নিয়ে অদৃশ্যের সঙ্গে মোকাবিলা চলে না। তাছাড়া বেঁচে থেকেই বা কি লাভ এই পুঁথির সাহায্যে যদি তার উদ্দিষ্ট গন্তব্যেই সে না পৌঁছাতে পারে? বিভূতি পুঁটলির ভেতরে পুঁথিটা রেখে উচ্চস্বরে একবার ডাকল, বাবাজি, বাবাজি, আপনি কি এসেছেন? একবার ডাকেই উত্তর এলো দূরের ঘাস বনের অভ্যন্তর থেকে। এদিকে আয়, কিছু কাজ আছে, তাড়াতাড়ি আয়। বিভূতি পুঁটলি রেখে দৌড়ে গেল সেই শব্দ লক্ষ্য করে। নিমেষের মধ্যে মিলিয়ে গেল ওই নীল আলোর বলয়। বিভূতি খানিক এগিয়ে যেতেই আবার শুনতে পেল, আয়, এদিকে আয়, আমি কয়েকটা সিধে নিয়ে ফিরছিলাম, পুটলিটা এখন ছিঁড়ে গেল, সব পড়ে গেছে, এদিকে এসে হাতে হাত লাগা দেখি। এবার বিভূতি আবছা দেখতে পেল যে অন্ধকারের মধ্যে অনতি দূরে ওই সন্ন্যাসী মাটির থেকে কিছু কুড়িয়ে কুড়িয়ে একটা সাদা কাপড়ের ওপরে রাখছে। সে বলল, একটু অপেক্ষা করুন, আমার কাছে টর্চ আছে, আমি নিয়ে আসছি। বিভূতি ফিরে এসে তার পুঁটলির ভেতর থেকে টর্চ নিয়ে নির্দিষ্ট জায়গায় ফিরে এলো। দেখল চাল ডাল কিছু আলু কলা পড়ে রয়েছে ইতস্তত। সন্ন্যাসীকে সাহায্য করার জন্য সে বসতে যাবে, এমন সময় ওই টর্চের আলোর মিহি হলদে বলয় দূরের যে প্রান্ত পর্যন্ত পৌঁছেছে সেই রকম একটা জায়গায় সে দেখতে পেল এক শ্বেত বস্ত্র পরিহিত বৃদ্ধাকে। দূরের থেকেই এটুকু স্পষ্ট বোঝা যায় তার একটা চোখ পাথরের মতো জ্বলজ্বল করছে। এই বৃদ্ধাকে বিভূতি চেনে। ইনি সেই বৃদ্ধা যিনি বিভূতিকে প্রথমেই শ্মশানের রাস্তা বলে দিয়েছিলেন। সন্ন্যাসী ততক্ষণে বিভূতির দৃষ্টি অনুসরণ করে সে দিকটায় তাকিয়েছে। সে উঠে দাঁড়িয়ে বলল, ওকে দেখে লাভ নেই, ওই অঞ্চলের ডাইনি তোকে পিছু করেছে কালকের থেকে। তুই নিশ্চিন্তে থাক, আমি আছি যখন ও কিছু করতে পারবে না, খানিক বাদেই চলে যাবে। বিভূতির ভক্তি ওই সাধুর ওপরে অনেকটা বেড়ে গেল এবং তার মনে এটা প্রশ্রয় পেয়ে গেল যে তাহলে নিশ্চয়ই এই কারণে ওই পুঁথি তাকে ইঙ্গিত দিল। চাল ডাল যতটা সম্ভব কুড়িয়ে নিয়ে ওরা দুজনে ফিরে এলো অস্থায়ী ঝুপড়িতে। সন্ন্যাসী বলল, তোর পদবি তো বন্দ্যোপাধ্যায়, তাই তো? হ্যাঁ বাবাজি। তা নিয়মিত পুজো পাঠ বা পৈতে শুদ্ধি তো করিস না মনে হয়, তাই তো? না, তেমন তো কিছু। বেশ, শোন, কাল চক্রের সাধনার আগে কাল সকালে স্নান সেরে এখানে থেকে কিছু কলা আর চাল মেখে ফেলবি। ওই দূরটায় কচু বন আছে, সেখানের থেকে একটা পাতা ছিঁড়ে এনে তার উপর রেখে খাবি। তারপর সন্ধ্যা 7টার পর আমি তোকে বীজ মন্ত্র দেব। তবে মনে রাখিস, কাল চক্রের সাধনায় সাধকের প্রাণ পর্যন্ত যেতে পারে। তোকে এক মনে বীজ মন্ত্রের শেষে স্মরণ করতে হবে সেই নিখোঁজ ব্যক্তির নাম।
এমন সময় বিভিন্ন অপশক্তি অপদেবতার দল চেষ্টা করবে তো সাধনা ভঙ্গ করতে। তুই যদি সেসব অত্তআক্কা করে অনড় থাকতে পারিস, তবে কয়েক মুহূর্তের জন্যই নিজের স্থূল শরীর বর্জন করে সূক্ষ্ম শরীরে চলে যেতে পারবি সেই ব্যক্তির কাছে যাকে তুই খুঁজছিস। বেশি সময় থাকবে না তার সঙ্গে কথা বলার, তবে যেটুকু সময় পাবি তার মধ্যেই সব জেনে আসবি। মনে রাখিস, না ফিরতে পারলেই হবে মহা বিপদ। কতটুকু সময় পাবি তা বুঝতে পারবি স্থূল শরীর ছাড়বার পরে, তা এখন বলা সম্ভব নয়। ঠিক আছে বাবাজি। বিভূতির মনে পড়ে গেল সিমডেগায় পাসাং মারার গানের কথা। সেখানেও তারানাথের আবির্ভাব হয়েছিল ঠিক এইভাবেই। সে বলেছিল, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমায় ফিরতে হবে। অর্থাৎ তার ওই আগমনের উপায় এই কালচক্র সাধনা। এখন এ ব্যাপারে বিভূতি নিশ্চিত। খানিকক্ষণে নীরবতা। বিভূতি চোখ তুলে দেখল ওই সন্ন্যাসী বিভূতির পুঁটলির দিকে তাকিয়ে রয়েছে। বিভূতি প্রশ্ন করল, কিছু বলবেন বাবাজি? না, তেমন কিছু নয়। আমি ভাবছি তোর মতন জীবনযাপন ছেড়ে আজ যে নেশায় বাড়ির থেকে বেরিয়েছিস, যদি তোর কিছু হয়ে যায় তোর সংসারের কি হবে? কি এনেছিস এই পুটলিতে? পুটলিতে আমার জামা কাপড়, একটা টর্চ আর একটা পুঁথি আছে, আর বিশেষ কিছু নেই। পুঁথি কি তন্ত্রশাস্ত্রের নাকি পারাশরি হরা? বিভূতি একটু অপ্রস্তুত হয়ে বলল, এইসব বিষয়ে আমার কোনো জ্ঞান নেই বাবাজি, তবে এই পুঁথি আমার নয়, আমি যাকে খুঁজছি তার। কই, আমায় দেখা দেখি। এ বিষয়ে যদিও বিভূতি একটু আপত্তি প্রকাশ করতে চাইল, তবুও এই মহান পুরুষের সামনে গোপনীয়তার কোনো মানে হয় না। ভেবে সে বের করল পুঁথিটি, এবং সেটি দেখা মাত্রই মুহূর্তের জন্য সন্ন্যাসীর চোখ বিস্ফারিত হল। তারপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে সন্ন্যাসী বলল, সে যাই হোক, কাল সন্ধ্যায় বসার সময় যে তুই তোর এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পুটুলি এইসব কিছুই কাছে রাখতে পারবি না। নিয়মে এমন আছে যে পরনের পোশাকটি পর্যন্ত শুভ্র ও নতুন পরতে হয়। সে না হয় আমি ব্যবস্থা করে দেব সকালে, তবে এগুলো কিন্তু রাখতে পারবি না কাছে। আর যখন সাধনায় বসতে যাবি তখন ফেলে আসা রাস্তার দিকে তাকাবি না। বিভূতি নীরবে মাথা নাড়ল ঠিকই, তবে এই নিয়মটা তার মনের সাথে দ্বন্দ্ব করল বেশ খানিকক্ষণ। সেই রাতে আর বিশেষ কিছু ঘটল না। পরদিন সকাল হতে না হতেই সন্ন্যাসী তাকে ডেকে স্নানে পাঠিয়ে দিল এবং নিজে গেল কাছের কোনো বাজারে একটা সাদা ধুতির ব্যবস্থা করতে। বিভূতি সন্ন্যাসীর কথা মতো স্নান সেরে চাল কলা মেখে খেতে বসল কচু পাতা ছিঁড়ে এনে। এই খাদ্যের সঙ্গে তার পরিচয় এই প্রথম। তারানাথের মুখে এমন কথা সে অনেকবার শুনেছে, তবে এই খাদ্যের অভিজ্ঞতা এতটাই অরুচিকর যে প্রথমটায় তার গলার থেকে নামতে চাইল না। তার উপর চারিদিকে বৃষ্ঠা ও মূত্রের ঘ্রাণ। কোন রকমে সেগুলি গলদ্ধকরণ করে বিভূতি অপেক্ষা করল সন্ন্যাসীর জন্য। সন্ন্যাসী ফিরল দুপুর নাগাদ, একটি সাদা ধুতি ও কয়েকটা হলদে লেবু নিয়ে। সে লেবুর গায়ে ইতিউতি সিঁদুরের ফোঁটা দেওয়া। সেগুলি বিভূতির হাতে দিয়ে বলল, এই ধুতি পরে নিবি সন্ধ্যার আগে, এবং মাটিতে একটা ত্রিভুজ অঙ্কন করে এই লেবুগুলি ত্রিভুজের প্রত্যেকটি কোণায় একটি করে ও মধ্যভাগে 3টে রাখবি। এবার তোর পৈতেটা খুলে দে দেখি। বিভূতি পৈতে খুলে সন্ন্যাসীর হাতে দিয়ে তাকে খাবার বেড়ে দেওয়ার জন্য উদ্যত হল। বিপদে সহকারী মানুষটির ওপরে ওর কিছুটা হলেও সম্ভ্রম ও শ্রদ্ধার ছায়া পড়েছে। সন্ন্যাসী যখন খেতে বসল, তখন একবারের জন্য কি মনে হতে আনমনেই বিভূতি ঝুপড়ির ভেতরে ঢুকে একবার পুঁথিটা বের করে তার প্রথম পাতা উল্টে দেখে নিল সেখানে কিছু নতুন এসেছে কিনা। না, নতুন কিছু আসেনি, তবে আগের দিনের ওই কথাটা, অর্থাৎ
রাহু কেতু বিভাজন মরণের সন্ধিক্ষণ। এই লেখাটি আগের সমস্ত বারের মতো সম্পূর্ণ উধাও হয়ে যায়নি, ম্লান হলেও এখনো প্রস্ফুটিত। সন্ধ্যা নামল। সন্ন্যাসী বিভূতিকে কানে কানে বীজমন্ত্র দান করে তার সারা গায়ে ধুনির ছাই লাগিয়ে কি যেন বিড়বিড় করে মন্ত্র পড়ল। কৃষ্ণপক্ষের আলকাতরার মতন কালো অন্ধকার। ঝিঁঝি পোকাগুলোও যেন আজ কোনো এক অপার্থিব রাতের আগমনের পূর্বাভাস পেয়ে গলা ছেড়ে আর্তনাদ করছে। সন্ন্যাসী বলল, এই দক্ষিণ দিক বরাবর চলে যা, দেখবি কিছুটা যাওয়ার পর একটা ফাঁকা জায়গা আছে, ওখানে গিয়ে কাঠকুটো দিয়ে একটা ধুনি করবি। কাঠ আমি বেঁধে রেখেছি ওইখানে, আর লেবুগুলো তো তোর কাছেই আছে। মনে রাখবি, আঙুল দিয়ে ত্রিভুজ আঁকবি, অন্য কোনো বস্তু দিয়ে নয়। যা, এগুলো নিয়ে বেরিয়ে পড়। জয় তারা। বিভূতি এক মুহূর্ত আর অপেক্ষা না করে আশায় বুক বেঁধে বেরিয়ে পড়ল উক্ত দিক নির্দেশ অনুযায়ী। এক হাতে কাঠের পাঁজা, অন্য হাতের মুঠোয় চেপে ধরা আছে 6টি সিঁদুর মাখানো লেবু। খানিক দূরে যেতে না যেতেই ও থমকে দাঁড়াল। দেখল তার যাত্রাপথে সোজা মাটির থেকে হাত দুয়েক ওপরে জল জল করছে দুটি সবুজ চোখ। এমন পাণ্ডব বর্জিত জায়গায় শেয়াল থাকাটা আশ্চর্যের নয়। বিভূতি কাঠের পাঁজা উঁচু করে একটু ভয় দেখানোর চেষ্টা করতে জন্তুটি সরে গেল জঙ্গলের আবডালে। ঠিক তখনই আশপাশের পরিবেশে হঠাৎ যেন কেউ অস্ত যাওয়ার সূর্যের মতো রাঙা আলো ছড়িয়ে দিল। অন্ধকারের কালো চাদর ছিঁড়ে দিল একটা তেজস্বী লালচে রশ্মি। বিভূতি পেছন ঘুরে দেখল, ফেলে আসা পথের শেষে দুই হাতে তার পুঁথিটি তুলে ধরে দাঁড়িয়ে আছে ওই সন্ন্যাসী। ডান হাতের একটি আঙুলের ফাঁকের থেকে ঝুলছে বিভূতির পুঁইতে। সন্ন্যাসী বিভূতির দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি ছুড়ে দিল, চিৎকার করে বলল, অর্বাচীন, তোর পুঁথির মর্ম তুই নিজেই জানিস না, আর জানবি কি করি? সে যোগ্যতা তোর নেই। এই জিনিসের উপর শুধু আমার অধিকার। এর বদলে আমি তোকে মুক্তি দিলাম। বাড়ি যা, বাড়ি চলে যা। বিভূতি বিস্মিত দৃষ্টিতে খানিক চেয়ে রইল। তার মনের মণিকোঠায় ভেসে উঠল তারানাথ ও মাতু পাগলির অদৃশ্য হয়ে যাওয়ার সেই সন্ধিক্ষণ। চোয়াল শক্ত হল যুবকের। কাঠের পাঁজা ও লেবু ছুঁড়ে মেরে সে ছুটতে যাবে ওই সন্ন্যাসীকে লক্ষ্য করে। এমন সময় সে লক্ষ্য করল ওই লালচে আলোর আভা উত্তপ্ত অঙ্গার স্বরূপ তার শরীরের চামড়াকে পোড়াতে শুরু করেছে। তবে মৃত্যু ভয় করবার ছেলে বিভূতি এখন আর নেই। তার মনন কেবল তারানাথের অন্বেষণে নিবদ্ধ। ছুটতে শুরু করার আগেই সেই পেছনের জন্তুটি তার শক্ত শরীরের ধাক্কায় বিভূতিকে ছিটকে ফেলে দিয়ে ছুটল সেই সন্ন্যাসীকে লক্ষ্য করে। এবার দেখা গেল জন্তুটাকে সেটি শেয়াল নয়, জন্তুটি হলো একটা কালো মিশমিশে কুকুর। কি বিরাট তার আয়তন! রুদ্ধ গতিতে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ওই সন্ন্যাসীর গায়ে এবং এই ঘটনা ঘটা মাত্রই নিভে গেল সেই লাল আলোক দুটি। কেবল কানে ভেসে এলো কুকুর ও মানুষের সঙ্গে চলতে থাকা হিংস্র ধস্তাধস্তির আওয়াজ। খানিক বাদে একটা বেদনাদায়ক আর্তনাদের সঙ্গে শেষ হলো ওই চলমান বিধ্বংসী মুহূর্ত। বিভূতি কোনো রকমে উঠে দাঁড়িয়ে ছুটল ঘটনাস্থলে। হাতড়ে হাতড়ে খুঁজতে থাকলো সেই পুঁথি। এমন সময় টর্চের আলো পড়তেই ও চমকে উঠল। দেখল বিশু ঠাকুর
হাতে টর্চ জেলে অশান্ত ভঙ্গিতে তার দিকে চেয়ে আছে। বলল, এইসব জায়গায় কেন এসেছো? ওই বৃদ্ধা না বললে তো আমি জানতেই পারতাম না। নাও, তোমার বই খাতা যা আছে সব তুলে চলো আমার সঙ্গে। বিভূতির বুকে জল এলো। পুঁথি হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে সে চারিদিকে চোখ ফেলে খুঁজতে লাগলো ওই কুকুরটাকে। সামনে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে ওই কটু মানসিকতার অধিকারী ষড়যন্ত্রী সন্ন্যাসী। তবে জন্তুটাকে আর দেখা গেল না। বিশু ঠাকুর বলল, কি আরো কিছু হারিয়েছে নাকি? ওই কুকুরটা। ওর নাম কেতু, আমার বন্ধু রামরামের কুকুর। রামরাম মারা গেল, তারপরের থেকেও আমার সাথে সাথেই ঘুরে এখানে এলে। এই পাশের গ্রামে ওর প্রভুর বাড়ি ছিল কিনা। বিভূতির মনে পড়ে গেল তারানাথের মুখে একবার শুনেছিল বীরভূমের লুপ লাইনের কোনো এক স্টেশনেই দেখা হয়েছিল বিশু ঠাকুরের সাথে তার। তবে কেতু যে আসলে কোনো সাধারণ কুকুর নয় সে ব্যাপারে তারানাথ বুঝতে পেরেছিল। এমনকি সে এটা বুঝতে পেরেছিল বিশু ঠাকুর কেতুর রূপ নিয়ে রামরামের খুনিকে হত্যা করেছে। এসব ভেবে বিস্মিত হয়ে বিভূতি প্রশ্ন করল, আপনি কেতুর রূপ নিতে পারেন তাই না? আপনি আমায় মিথ্যে বলছেন? বিশু ঠাকুরের উজ্জ্বল মুখ হঠাৎ নিয়ে এলো এই প্রশ্নে। শান্ত চোখে বিভূতির দিকে চেয়ে সে বলল, মিথ্যে তো তারানাথও এতদিন তোমাদের বলে এসেছে। কি মিথ্যে? ঠাকুর মশাই কি মিথ্যে বলেছেন আমাদের? বিশু ঠাকুর বিভূতির কাঁধে হাত রেখে বলল, তুমি স্বপ্নে দেখোনি যে তারানাথ চক্রবর্তী আসলে বাল্য বয়সেই ছাদ থেকে পড়ে মারা গেছে? বিভূতি ঢোক গিলে বলল, হ্যাঁ দেখেছি। তাহলে এতদিন যাকে শুনলে এখন যাকে খুঁজছো কে সে? বিভূতির চোখের মনি শুকিয়ে এলো। পায়ের তলার মাটি যেন শীতল সরীসৃপের মতো সরে যেতে শুরু করল। বিশু ঠাকুর ঈষৎ হেসে উঠে বলল, সবে তো শুরু বিভূতি, এসো আমার সঙ্গে এসো। বিশু ঠাকুরের সাথে এগিয়ে চলেছে বিভূতি নদী তীরের সংলগ্ন মাথা ছাড়ানো উঁচু ঘাস বনের ভেতর থেকে। যে কথা বিশু ঠাকুরের মুখে সে শুনেছে তার তাৎপর্য বিশ্লেষণের ক্ষমতা কেবল বিভূতি কেন, আমার আপনাদের কারণ নেই। তারানাথ তান্ত্রিক বাল্য বয়সে মারা গেছে এই কথা মেনে নেওয়া কি বিভূতির মতো মানুষের পক্ষে এতটাই সহজ? যে মানুষের অন্বেষণে সে ঘর সংসার কর্মজীবন সমস্ত কিছু ছেড়ে দিয়ে আজ শিউরির এই প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছে, যেই মানুষের মুখে এতগুলো বছর ধরে এত সকল বিচিত্র কাহিনী সে এবং কিশোরী শুনে আসছে, তবে সে কে? নীরবে বিশু ঠাকুরের পেছন পেছন সে হেঁটে আসছিল। এমন সময় তার ধুতির খুঁট আটকে গেল কোনো বস্তুতে। প্রথমে আনমনেই একবার টান দিয়ে সেটিকে ছাড়ানোর চেষ্টা করল, তবু যখন সেটা ছেড়ে এলো না তখন সে নিচে তাকালো। দেখল ফুটখানিক লম্বা একটা মাটিতে পুঁতে রাখা কঞ্চিতে তার ধুতি আটকেছে। এই ঘাস বনের মাঝে কঞ্চি পুঁতে রেখেছে কে? এদিকে বিভূতিকে দাঁড়িয়ে পড়তে দেখে বিশু ঠাকুর তখন ঘুরে দাঁড়িয়েছেন। উনি বললেন, যে সন্ন্যাসীর সাথে তুমি ছিলে সে একজন মস্ত কাপালিক। পাশের কঞ্চি দিয়ে তাকে বর্ষা বানাতে দেখোনি তুমি? বিভূতির মনে পড়ে গেল সে দেখেছিল ওই সন্ন্যাসীকে 10টা এমন তীরের ন্যায় কিছু তৈরি করতে। সে প্রশ্ন করল, হ্যাঁ আমি দেখেছিলাম, কিন্তু এগুলো এভাবে মাটিতে পুঁতল কে? যে বানিয়েছে সেই পুঁতেছে। এটাকে বলে ভৈরব রেখা। কোন স্থানকে যদি শুভ শক্তির আধার থেকে সম্পূর্ণরূপে পৃথক করে ফেলতে হয়,
তবে এই প্রকার উপায়ে কঞ্চি কেটে সেই স্থানটিকে কেন্দ্র করে তার চারিদিকে আপেক্ষিক দূরত্ব বজায় রেখে গোল করে পুঁতে দিতে হয়। এটা শুধু এইখানে নয়, তুমি যেখানে ছিলে তার চারিপাশ থেকে একবার ঘুরে দেখলেই বুঝতে পারবে। এটা বানানো হয়েছিল মাতঙ্গিনীর জন্য। বিভূতি খানিক বিস্মিত হয়ে প্রশ্ন করল, মাতঙ্গিনী মানে মাতু পাগলি? হ্যাঁ, সেই। কাল রাত্রে তাকে এখানে তুমি দেখোনি খানিকটা দূরে দাঁড়িয়ে থাকতে? তার মায়াবী রূপ চেনা বড় কষ্ট। তোমাকে যে বৃদ্ধা শ্মশানের পথ দেখিয়ে দিয়েছিল সে মারা গেছে দিন তিনেক আগে। ওই পাশের গ্রামেই তার বাড়ি। বেদের মেয়ে সাপের কামড়ে মরেছে, তাই না পুড়িয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। তোমাদের মাতু পাগলি তার শরীর নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বড্ড খেয়ালি সাধিকা। অযাচিত অপার্থিব কোনো এক জগতে যেন বিভূতির জীবনকাল থেমে গেছে। এই জগতে কেবলই আছে রহস্য ও যুক্তিহীনতার পর্দা। এই পৃথিবীর বুকে এমন একদল মানুষ রয়েছে যাদের ক্ষমতা অকল্পনীয় বা অলৌকিক। এসব জিনিস গল্পে শুনতেই ভালো লাগে, বাস্তবে তার মূল্যায়ন চোখের সামনে করতে হলে সাধারণ মানুষের হৃৎপিণ্ড খঞ্জন পাখির মতো চঞ্চল হয়ে ওঠাটাই স্বাভাবিক। সে আর কোনো কথা না বলে এগিয়ে চলল বিশু ঠাকুরকে লক্ষ্য করে। জঙ্গল পেরিয়ে তারা যখন ইট সুরকির লালচে রাস্তার উপরে উঠে এলো, তখন বিশু ঠাকুর বললেন, ওই কাপালিকের নাম বৃন্দা, পরলোকগত লোচন কাপালিকের একমাত্র শিষ্য। ও তোমার পুঁথির ব্যাপারে প্রথম রাতে টের পেয়ে গেছিল, তবে বৈদের জন্য কিছু করতে পারেনি। হ্যাঁ, সে যাক, তোমার বৈদেটাও গেছে ধস্তাধস্তিতে। তালদিঘিতে মা কালীর মন্দির আছে, এখানের থেকে বেশি দূর নয়। চলো, ওখানেই চলো। পুরুত মশাইয়ের সঙ্গে কথা বলে নতুন বইতে করানো যাবে। বিভূতির অবস্থা অসংলগ্ন হলেও মস্তিষ্ক প্রচণ্ড তুখর, এবং তারানাথ তাকে এবং কিশোরীকে প্রচণ্ড মনোযোগী শ্রোতা বানিয়ে ফেলেছে ইতিমধ্যেই। সে কারণে বিশু ঠাকুরের এই কথাগুলির মধ্যে একটি কথা সে ধরে ফেলল অতি সহজেই। সে প্রশ্ন করল, ধস্তাধস্তির সময় পইতে খোয়া গেছে এটা আপনি জানলেন কি করে? এর থেকেই প্রমাণ হয় নাকি যে আপনি? বিশু ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে পড়ে তার দিকে তাকিয়ে বললেন, দেখো ছোকরা, কি প্রমাণ হয় বা না হয় সেটা তুমি জানো। আমার মধ্যে অনুমান করার একটা ক্ষমতা আছে, সেখান থেকে এইসব অনুমান করা শক্ত নয়। না, তোমায় দেখছি আর কিছু বলা যাবে না। বিভূতি বিনয়ের সুরে বলল, না 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 না, আমি আর কোনো প্রশ্ন করব না এই বিষয়ে আপনার কাছে। তবে আমার একটি প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে, নইলে আমি আপনাকে ছাড়ব না বিশু ঠাকুর। তারানাথ চক্রবর্তী যদি ছোটবেলায় মারা গিয়েই থাকে, তাহলে আমি যাকে খুঁজছি, যাকে এত বছর ধরে দেখে আসছি, যার নিজের মুখে শুনেছি তার বাড়ি ওই রামজয়পুরে, এ তাহলে কি? বিশু ঠাকুর গভীর নিঃশ্বাস ছেড়ে বললেন, আগে তালদিঘির মন্দিরে যাই, ওখানে গিয়ে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। এরপরে আর কোনো কথা বলা মানায় না। বিভূতি এবং বিশু ঠাকুর হাঁটতে শুরু করল সবুজ বনস্পতি দিয়ে ঢাকা গ্রাম্য মেঠো পথের ছায়াময় প্রেক্ষাপট ধরে। দুটি ছোট পাড়া পেরিয়ে আবার ওরা ঢুকল একটা ন্যাড়া গাছের জঙ্গলে। এই জঙ্গলের বিশেষত্ব হল, মাথার উপরে যেমন গাছগুলির কোনো কাণ্ডে একটাও পাতা অবশিষ্ট নেই, ঠিক তেমনি ভূপৃষ্ঠে আগাছার মাহাত্ম্য অন্যান্য জঙ্গলাকীর্ণ জায়গার থেকে অনেকটাই কম। বিশু ঠাকুর বলল, এদিকে থেকে যাচ্ছি কারণ তালদিঘির সামনে থেকে ঢুকলে মন্দিরে পৌঁছতে অনেকটা হাঁটতে হবে, এদিকে থেকে রাস্তা কম। আরো মিনিট 20 এগোনোর পর মোটা মোটা গাছের ফাঁকের থেকে দৃশ্যমান হল দূরের একটা রং চটে যাওয়া ভগ্নপ্রায় মন্দির। তার গম্বুজের পতাকার হাতল ধরে বসে আছে একটা হনুমান। কিঞ্চিত জোরে পা চালিয়ে তারা মন্দির প্রাঙ্গণে পৌঁছতেই
দেখতে পেল সেখানকার পুরোহিত মন্দিরের দরজায় শিকল তুলছেন। বিশু ঠাকুরকে দেখে বৃদ্ধের মুখে পরিচিতির হাসি ফুটে উঠল। বিশু ঠাকুর এগিয়ে গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করল। বিভূতিও প্রণাম করে উঠে বিশু ঠাকুরের দিকে কৌতূহলী দৃষ্টিতে চাইল। বিশু ঠাকুর বললেন, আসতে পারিনি কারণ রামপুর হাটের দিকে কিছু কাজ ছিল। এই এখন এলাম আমার এক বয়স কনিষ্ঠ বন্ধুকে নিয়ে। আজকে রাতটা এখানেই থাকবো। বলছিলাম ওর পইতে করতে হবে, আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? এই কথা শুনে বৃদ্ধ বিভূতির দিকে চেয়ে বললেন, তুমি ব্রাহ্মণ, তা বাবা পইতে কি এর আগে নাওনি? বিভূতি বলতে গেল, আসলে কাল। বিশু ঠাকুর কথা কেড়ে নিয়ে বললেন, কালকেই সিদ্ধান্ত নিল যে করা উচিত, তাই এখানে নিয়ে এলাম। ও আচ্ছা, কিন্তু আজকের পুজো তো শেষ হয়ে গেল। সন্ধ্যা দিতে একবার আসবো যদিও, তবে রাতের বেলায় এ সমস্ত কাজ না করে আমি বলি কি তোমরা থেকে যাও রাতটা, কাল সকালে পূজার সময় আমি করিয়ে দেব, কেমন? বিভূতি সম্মতি দেবে কিনা ভাবতে ভাবতেই বিশু ঠাকুর বললেন, বেশ, তাহলে তাই হোক। আমরা এখানেই থাকি, মায়ের চরণে 2 দণ্ড সময় কাটাতেও ভালো লাগে। আপনি এখন বাড়ি ফিরছেন? হ্যাঁ বাবা, বাড়িতে আবার মেয়ে জামাই এসেছে, তাই একটু। হ্যাঁ, তা বেশ। তো তাহলে তো অনেক কাজ বাড়িতে, তাহলে আসুন আপনি। পুরোহিত আশীর্বাদ করার ভঙ্গিতে হাত তুলে স্নেহের চোখে বিভূতি ও বিশু ঠাকুরের দিকে তাকিয়ে সেখানের থেকে চলে গেলেন। ওরা দুজন খালি পায়ে মন্দিরের চাতালের উপরে উঠে মুখোমুখি বসে পড়ল। যদিও মুখোমুখি তখনই হল যখন বিভূতি নিজের বসার জায়গাটা পরিবর্তন করে একটু সরে এসে বিশু ঠাকুরের চোখের দিকে তাকালো। বিশু ঠাকুর বললেন, আর তুমি দেখছি বড্ড নাচড় বান্দা। এই ঘটনা তোমায় বললে আমি জানি না তুমি কিভাবে বিষয়টাকে নেবে, তবে এটুকু জানিয়ে দিতে চাই, এই ঘটনা শুনতে শুনতে এবং শোনার পরে এই কাহিনীর ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবে না। বিভূতি মাথা ঝাঁকিয়ে বললে, আমি কথা দিচ্ছি কোনো প্রশ্ন করব না। বিশু ঠাকুর মাথার ওপরের পলেস্তারা খসে যাওয়া ছাদের দিকে চেয়ে একবার চোখ বুঝলেন। তারপর বলতে শুরু করলেন এক বিচিত্র ঘটনা। সাঁতরাগাছি স্টেশনে বসে আছি। দুপুর তখন ওই 12:30 কি 1টার মতন। ট্রেনের লাইনের কোনো এক গোলযোগের কারণে অপেক্ষা করছি প্রায় 4 ঘন্টা। অবশেষে যখন গাড়ির খবর হলো, তখন উঠে গিয়ে অদূরের একটা চায়ের দোকান থেকে জল চেয়ে চোখে মুখে জল দিলাম। আগের জায়গায় ফিরে এসে বসতে যাব এমন সময় লক্ষ্য করলাম প্ল্যাটফর্মের একদম কিনারা এক ভদ্রলোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওদিকে ট্রেনের ইঞ্জিন আসছে এগিয়ে প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আমি লোকটির মুখ দেখতে পারছি না, কারণ সে দাঁড়িয়ে রয়েছে পেছন ঘুরে। ট্রেন ক্রমে আরো এগিয়ে এলো। পরক্ষণেই একেবারে সামনাসামনি চলে আসতেই আমি ছুটে গিয়ে তাকে টেনে নিলাম নিরাপদ স্থানের দিকে, এবং দুজনেই হুমড়ি খেয়ে পড়লাম এক পেয়ারা বিক্রেতার সঙ্গে ধাক্কা লেগে। আমার মাথায় হালকা চোট লাগলো, তবে বাকি দুজনের বিশেষ কোনো ক্ষতি হয়নি, কারণ বিক্রেতার ঝুড়িতে 3টের বেশি পেয়ারা ছিল না। সে উঠে গজগজ করতে করতে চলে গেল। তবে যে মানুষকে বাঁচানোর জন্য এই হুলস্থুল কাণ্ড হলো, সে যদি পরিচিত বেরিয়ে পড়ে তবে কেমন লাগে বলো? কোনো মতে যখন মাথা চেপে ধরে উঠে বসেছি, দেখি আমার এককালের বন্ধু শ্রীনিবাস আমারই পাশে উঠে বসে থমথমে চোখে আমার দিকে চেয়ে আছে। রুকুটি করে ধরফর করে উঠে দাঁড়িয়ে সে বলল, বিশু তুই? আহারে, মাথায় লাগেনি তো? ওট আগে দেখি, ধর। ওর হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালাম। হাতের তালু পরীক্ষা করে দেখলাম, না, কেটে যায়নি। রাগান্বিত স্বরেই বললাম, আরে আলাপ পরিচয় ছাড়, আর একটু হলে তো ট্রেনের তলায় পড়তি। বিয়ে হয়ে গেল, এখন আক্কেল হলো না তোর?
যদি কিছু হয়ে যেত তাহলে বউ বাচ্চার কি হতো বলতো? তোর সাথে তো আমার দেখা হয়নি তাও বছর 10 তুই জানলি কি করে যে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা আছে? আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম এই প্রশ্নে। আসলে ছোট থেকে কি করে জানি না, আমি যেন কিভাবে বুঝে যাই এই ব্যাপারগুলো কোনো বিপদাগ্রস্ত মানুষের মুখের দিকে চাইলে। তবে হ্যাঁ, যদি সে মানুষের সময় খারাপ যায় বা সত্যি কোনো অমানসিক বিপদে সে সম্মুখীন হয় তবেই টের পাই এই ব্যাপারগুলো, নইলে নয়। নিজেকে একটু সংযত করে জবাব দিলাম। তার মানে করিসনি বিয়ে বা বাচ্চা হয়নি? আমি তো ভেবেছিলাম বন্ধুদের সবারই বিয়ে থা হয়ে গেছে, সকলেই সুখী গৃহস্থ জীবন পালন করছে। তবে আমার ধারণা ভুল হয়তো। অভিনয়টা কাজে দিল। শ্রীনিবাসের কৌতূহল কেটে গেল আমার কথায়। সে বলল, না না, তোর ধারণা ভুল নয় বিশু। আমার বিয়েও হয়েছে এবং একটা 7 বছরের ছেলেও আছে। তবে কি? শ্রীনিবাস পাশের একটা ফাঁকা বেঞ্চের দিকে তাকিয়ে বলল, চল ওখানে গিয়ে বসি। আশা করি তোকে বললে আমার মনটাও একটু হালকা হবে। আমরা উক্ত বেঞ্চে এসে বসলাম। বহু অপেক্ষারত ট্রেন হুইসেল বাজিয়ে ধীরে ধীরে স্টেশন ছাড়ল। শ্রীনিবাস বলল, আমার ছেলেটার নাম নয়ন, বুঝলি? আমি নিজে বাবার তেজারতি কারবার সামলাচ্ছি। টাকা পয়সা যা জমিয়ে ফেলেছি তাতে ভবিষ্যতে চিন্তার কোনো কারণ নেই। তবে জানিস না বিশু, মাস 6 হলো নয়নের মধ্যে একটা অদ্ভুত লক্ষণ দেখতে পাচ্ছি। প্রথম দিকে দিনের আলো পড়ে গেলেই সন্ধ্যার পর থেকে আমাদের কাউকে আর ওর ঘরে ঢুকতে দিত না। ঘরের আসবাব, তার পড়াশোনার বই, জামা কাপড় সমস্ত কিছু ভেঙে ছিঁড়ে তছনছ করে ফেলতে শুরু করলো। ভালো গোড়াদের স্কুলে পড়িয়েছি ছোট থেকেই, এবং আমার ছেলেটাও ছিল খুব মেধাবী। কোনোদিনও ক্লাসে তার 2 রোল হয়নি, প্রথম থেকেই ফার্স্ট হয়ে আসছে। তবে দিন দিন তার পড়াশুনো, খাওয়া দাওয়ায় এমন বদল হলো যে এখন ওর দিকে তাকাতে পারি না। ডাক্তার বদ্যি সমস্ত বেটে খাইয়ে ফেলেছি, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না জানিস। তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছিলাম আমরা স্বামী স্ত্রীতে। কিন্তু দুশ্চিন্তায় ফেললো আরো একটি ঘটনা, যেটা ঘটেছে আজ থেকে মাস 2 আগে। একদিন সকালে আমি নয়নের জন্য কয়েকটা ওষুধ কিনে নিয়ে ফিরছি বাড়িতে। উঠোনে এসে দেখি একজন লোক খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির ভেতরের দিকে কিছু দেখার চেষ্টা করছে। সাধারণ চেহারা, পরনে আধ ময়লা ধুতি আর একটা ফতুয়া, কাঁধে ভাঁজ করে রাখা আছে একটা খয়েরি রঙের চাদর। আমি এগিয়ে গিয়ে প্রশ্ন করলাম, কি ব্যাপার, কে আপনি? লোকটি আমার দিকে না তাকিয়েই জবাব দিল, আচ্ছা, আপনি তো এই বাড়ির কর্তা, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার নাম অমর জীবন ভট্টাচার্য। আজকের দিনটা আমি একটু আপনার বাড়িতে থাকতে চাই, আপনি দেবেন থাকতে? বুঝতেই পারছিস তখন আমার বাড়ির ওই অবস্থা। তবুও বাড়িতে ব্রাহ্মণ এলে ফিরিয়ে দেব, এতটাও পাষণ্ড হয়নি মন। হাজার হলেও আমিও যেহেতু ভট্টাচার্যি, তাই তাকে আশ্রয় দিতেই হলো। ওই ব্যক্তির চুল উস্কো খুস্কো, চোখের চাহনিতে একটা স্থির চিন্তাধারার ভাব আছে, তবে কথাবার্তা কেমন যেন পাগলাটে। দুপুরে কিছু খেলেন না। রাতে যখন আমার স্ত্রী খাবার নিয়ে গেল তখন উনি বললেন, আমি যেই রাতে স্বপ্ন দেখি সেই রাতে মুখ এঁঠো করি না। আমার স্ত্রী তাকে বলল, আপনার শোয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের বৈঠক ঘরে, আমি যাই, মশারিটা টানিয়ে দিই। না না, আমি এখানেই শোবো। বৈঠক ঘরে আমার ভালো ঘুম হবে না। আমায় নিয়ে চিন্তা করার কারণ নেই কোনো। আমার স্ত্রী এসে আমায় এই কথাগুলো বলল, বুঝলি। এদিকে কিভাবে জানি না ওই রাতে
নয়ন একদম স্বাভাবিক বাচ্চার মতো আচরণ করতে শুরু করেছে দেখে আমি তার সাথেই বসেছিলাম। দেখে মনে হয় কোনো রোগ নেই, কোনো রকমের সমস্যা হয়নি ওর। কত রাত জেগেছি ওর জন্যে আমরা স্বামী স্ত্রীতে, তা হিসেব করে বলা সম্ভব না। তাই ওই রাত্রে ওকে সঙ্গে নিয়েই আমরা ঘুমোলাম। কি বলবো তোকে, সেদিন রাত্রে বাড়িতে ডাকাতি পড়লেও হয়তো টের পেতাম না। পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই অনেক দেরি হয়ে গেল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল প্রায় 8টা বাজতে চলল। স্ত্রীকে ডেকে দিয়ে আমি আরো কিছুক্ষণ নিজের ছেলেকে বুকের মধ্যে নিয়ে শুয়ে আছি। এমন সময় আমার স্ত্রী এসে জানালো, এই দেখো, সে অতিথি তো বোধহয় চলে গেছে। কই, তাকে তো আর দেখছি না। আমি দ্রুত উঠে বাইরে এলাম। লোকটি ঘুমিয়েছিল আমাদের বারান্দার কোণে, একটা মাচা রাখা আছে তার উপরে। এবং এসে দেখি আমার স্ত্রীর কথা নির্ভুল। মনে মনে একটু লজ্জাই লাগলো। একজন অতিথি এলো আর আমরা এত বেলা পর্যন্ত ঘুমিয়ে ঠিক করলাম কি? ঘণ্টাখানেক বাদে বাজারে থলে নিয়ে বেরিয়েছি, এমন সময় রাস্তায় দেখা হয়ে গেল ওই ব্যক্তির সাথে। দেখা হয়ে গেল বলা ভুল, উনি আসলে আমার সঙ্গে দেখা করার উদ্দেশ্যেই আসছিলেন। আমার হাতে একটা লাল কাপড় বাঁধা ছোট লেবুর মতো কিছু দিয়ে বললেন, এটা আপনাদের বাড়িতে রাখবেন। মনে রাখবেন, আপনার ছেলে কিন্তু সুস্থ হয়ে গেলেও এক সময় না এক সময় বাড়ি ছাড়বেই। ওকে আটকে রাখতে পারবেন না। আমি কাল রাত্রে স্বপ্ন দেখেছি, একজন আসবে আপনার বাড়িতে, সে আপনাদের সঠিক পথ বাতলে দেবে। আমার কাজটা অনেকটা হালকা হলো এই কারণে। যাই হোক, এই পঞ্চগব্য আপনার বাড়িতে রেখে দিন ততদিন। আশা করি আপনার সন্তান তবে আর আগের মতন করবে না। উনি গড়গড় করে কথাগুলি বলে গেলেন ঠিকই, তবে তার দৃষ্টির সঙ্গে বাচনের এমন একটা স্পষ্টতা আছে যে কথাগুলির মর্ম শুনতে বিষের মতন হলেও সেগুলিকে মিথ্যে বলে একেবারে ধরে নেওয়া যায় না। আমি কেবল প্রশ্ন করলাম, আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে এমন কথা বলছেন কেন আপনি? ওই ভদ্রলোক আমায় আর কোনো কথা বলার সুযোগই দিলেন না, অথবা আমি বলার পরিস্থিতি হারিয়ে ফেললাম। সেদিন আর বাজারে যাওয়া হলো না। মিনিট 15 সেখানেই দাঁড়িয়ে থেকে ফিরে এলাম বাড়িতে। স্ত্রী জিজ্ঞেস করলেন, কি গো, কি হয়েছে? বাজারে মাছ পেলে না আজ? ছেলের আপেক্ষিক সুস্থতার কারণে আমার স্ত্রী অনেক খুশি হয়ে মাছ রান্না করবে ভেবেছিল সেদিন। তবে আমার মুখে ওই ব্যক্তির বলে যাওয়া কথাগুলি শুনে তার কণ্ঠ রুদ্ধ হলো, চোখে নেমে এলো জল। সেদিন আমরা দুজনেই আবারও আগের মতন একটা ঘরে ঢুকে খুব কাঁদলাম। সত্যি মিথ্যে জানি নে, তবে যে ছেলের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছিল, সেই ছেলে ওই লোকটির দিয়ে যাওয়া সেই বস্তুটি ঘরে রাখার পরের থেকে আর কোনো রকম অসুস্থতার লক্ষণ দেখালো না। বলা ভালো সুস্থ হয়ে উঠেছে। এইটুকু বলে শ্রীনিবাস চুপ করল। আমি ভ্রুকুটি করে প্রশ্ন করলাম, তাহলে এতে এতটা চিন্তার কি আছে? ছেলে তো এখনো সুস্থই আছে। শ্রীনিবাস বলল, আগে যখন ও অসুস্থ ছিল তখন এক রকমের চিন্তা ছিল, এখন চিন্তাটা আরো বেড়েছে বিশু। ওনার কথায় ও কাজে যখন এতটাই মিল, তাহলে নিশ্চয়ই আমাদের ছেলেকে আমরা রাখতে পারবো না। নিশ্চিত এক সময় না এক সময় সে আমাদের ছেড়ে চলে যাবে। এই কথাটা আমি তখনই ভেবে দেখিনি। খানিকক্ষণ চিন্তা করে বললাম, এরকমটা নাও তো হতে পারে। তাছাড়া কেউ একজন আসবে বলে গেছিল, সেই অমর জীবন নামের লোকটা। তা আদেও কেউ কি এসেছিল?
শ্রীনিবাস নিঃশব্দে নাবাচক মাথা নাড়ল। আমি সিদ্ধান্ত নিলাম ব্যাপারটা নিজের চোখে একবার দেখব, এবং এই সিদ্ধান্তটাই আজকে তোমাদের এই গল্প বলার কারণ। তবে গল্প বলবো নাকি ঘটনা বলবো, এটা পরে তোমরাই বিচার করো। শ্রীনিবাসকে জানালাম আমি যেতে চাই তার বাড়িতে, এবং সেই প্রস্তাবে খুব খুশি হলো। সাধারণ মানুষের বিপদের কথা শুনলে তাকে সস্তার কিছু সান্ত্বনা দিয়ে সেই জায়গার থেকে প্রস্থান করে বুক ভরে নিঃশ্বাস নেয়। কিন্তু বিপদের সময় কোনো বন্ধু যদি এসে তার পাশে দাঁড়াতে চায়, তখন বিপদগ্রস্ত বন্ধুটির কৃতজ্ঞতার ভাষা থাকে না। বেশি দূরে নয় তার বাড়ি। ঠিকানাটা এখন উচ্চ রাখছি। সন্ধ্যার আগেই তার বাড়িতে পৌঁছে গেলাম দুজন। শ্রীনিবাস হাত পেড়ে বলল, গিন্নি, দেখো কে এসেছে, আমার ছোটবেলার বন্ধু বিশু। চটপট চা বসাও দিকি। ব্যস্ত হোস না শ্রীনিবাস, চল আগে তোর ছেলে নয়নকে দেখি। হ্যাঁ, আয়। শ্রীনিবাস তার আর্থিক অবস্থার যে বর্ণনা আমায় দিয়েছিল তা মোটেই ভুল নয়, বরং যতটুকু সে বলেছিল চোখে দেখলে তার থেকেও যে সচ্ছল তা বোঝা যায়। সাদা দোতলা বাড়ির বৈঠক ঘরটা যখন প্রবেশ করলাম, খানিক সময়ের জন্য মনে হলো কোনো বনেদি জমিদার বাড়িতে প্রবেশ করছি। ওর বৈঠকের থেকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। সেটি ধরে ওপরের দক্ষিণ সীমানার একটা খোলা দরজার সামনে এসে দাঁড়ালাম। ঘরের মধ্যে একটা ছেলে বিছানার উপর বসে খান কয়েক খাতা বই ছড়িয়ে নিয়ে পড়াশোনা করছে। শ্রীনিবাস বলল, নয়ন বাবা, এই দেখো একজন কাকু তোমার সাথে দেখা করতে এসেছে, পরিচয় করবে না? শ্রীনিবাসের ছেলে ব্রিটিশ স্কুলে পড়লে কি হবে, তা মাতার থেকে সংস্কার পেয়েছে যথেষ্ট। সে ঘাটের থেকে নেমে এসে প্রণাম করলো আমার পা ছুঁয়ে। শরীর খুবই রোগা ছেলেটির, তবে চোখে মুখে দুর্বলতা বা অসুস্থতা অনেকটাই ঢেকে গেছে বোঝা গেল তার মায়ের অক্লান্ত সেবা শুশ্রূষায়। খানিক বাদে আমরা দুজনই ওই ঘরের থেকে বেরিয়ে নিচের বৈঠক ঘরে এলাম। শ্রীনিবাসকে বললাম, দেখ শ্রীনিবাস, নয়নকে দেখে এখন আর কিছু বোঝার উপায় নেই। হয়তো তুই যেমনটা বলছিস সেরকম ব্যাপারগুলো আগে এলে দেখতে পেতাম। তুই আমায় একবার ওই বস্তুটা দেখাতে পারবি যেটা ওই লোকটি দিয়ে গিয়েছিল? তুই বস, আমি এখনই নিয়ে আসছি। বলে সে বৈঠক ঘরের সংলগ্ন একটি ঘরের দরজা খুলে ঢুকলো। বুঝলাম ওটি তার শোবার ঘর। পরক্ষণেই হাতের মুঠোয় একটা লাল চেলি বাঁধা বস্তু নিয়ে এসে পুনরায় আমার সম্মুখের চেয়ারে বসলো, এবং একই সঙ্গে একটা থালার উপর 2 কাপ চা ও নিমকি নিয়ে ঘরে ঢুকলো তার স্ত্রী। সে আমাদের মধ্যস্থিত টেবিলের উপরে থালাটি নামিয়ে রেখে পাশে দাঁড়িয়ে রইল। আমি শ্রীনিবাসের হাতের থেকে ওই বস্তুটি নিলাম, সেটি চোখের সামনে তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, তারপর বললাম, জিনিসটা আমার কাছে রাখতে চাই আজ, আর আজ রাতটা আমি থেকে যাব তোর বাড়ি, যদি তোর আপত্তি না থাকে। আমি কয়েকটা জিনিস একটু দেখতে চাই পরখ করে। শ্রীনিবাস খানিকক্ষণ আমার দিকে চেয়ে রইল, তারপর বলল, হ্যাঁ হ্যাঁ, সে থাকবি থাক, একদিন কেন 10 দিন থাক, কিন্তু তুই কি কিছু বুঝতে পারলি বিশু? আমার চিন্তার যথেষ্ট কারণ নেই কি? আছে আছে, চিন্তার কারণ আছে বই কি, তবে ওনার দিয়ে যাওয়াই পঞ্চগব্যর কারণেই কি নয়ন সুস্থ হলো? আর সুস্থই যদি হয় তবে তার গৃহত্যাগের সম্ভাবনা কেন থাকবে? এমন থাকলে তো তোরা দুজন চিন্তায় পাগল হয়ে যাবি। না না, আমার কথা শুনে ওরা এটুকু বুঝলো যে আমি সত্যি ওদের অবস্থায় খুবই চিন্তিত। কিন্তু আমার মনে তখন অন্য একটি বিষয় প্রশ্রয় পেয়েছে। তখন শুধু ছিল রাত হওয়ার অপেক্ষা। দুপুরে নিরামিষ আহার করে আমার জন্য দোতলায় নির্বাচিত একটা ঘরে কিঞ্চিত বিশ্রাম করে নিলাম।
শ্রীনিবাসের বলা কাহিনী যে কখনো ঘটেছিল এই বাড়িতে তা বোঝাই যায় না, এতটাই স্বাভাবিক তখন সেই বাড়ির অবস্থা। সন্ধ্যার পর বৈঠক ঘরে বসে আমি এবং শ্রীনিবাস কথা বলছিলাম। রাতের খাবারের ডাক এলে আমি বললাম, আমি এখন আর খাবো না ভাই, রাতে খাওয়ার অভ্যাস কতদিন হলো চলে গেছে। তবে আমার একটা আবদার আছে। খাবো না শুনে হয়তো শ্রীনিবাস কিছু বলতো, তবে আবদারের কথা শুনে সে কৌতূহল চাপা পড়ে দ্বিতীয় আকাঙ্ক্ষাটিতে তার মনোনিবেশ হলো। সে বলল, কি আবদার ভাই? তুই তো জানিস ঘর বাড়ি বলতে আমার কিছু নেই, না যে শৈশবের গ্রামের প্রতি কোনো মায়া মমতা। এতদিন যাবৎ পরিব্রাজকের জীবন বাঁচতে বাঁচতে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে আমার। সোজা কথা হলো, আমি পরীক্ষা করতে চাই যে নয়নের ভবিষ্যৎ জীবনের কথা ওই ব্যক্তির বলে যাওয়ার কথার মতন কতটা নিশ্চিত। আমার মনে হয় আমি বুঝতে পারবো। তার জন্য কিছু নয়, আজ রাতটা কেবল ওর ঘরের দরজাটা খুলে রাখবি। তোরা কেউ যাবি না উপরে, শুধু আমি থাকবো আমার ঘরে। শ্রীনিবাস আমার এক কথায় রাজি হলো। আসলে তার মনের চিন্তার সঙ্গে আমার কর্মের মিল পেয়েছে হঠাৎ করে। এই সময় অসম্মতির কোনো মানেই হয় না। তার উপর আমার চরিত্রের ব্যাপারে সে খুব ভালোভাবেই পরিচিত। আমি স্ত্রী খেয়ে ফেরা পর্যন্ত নিচেই ছিলাম। তারপর ওপরে আমার ঘরে গিয়ে প্রথমেই আমার হাতের মুঠোয় গোপনে রেখে দেওয়া সেই অজ্ঞাত ব্যক্তির দিয়ে যাওয়া পঞ্চগব্যটি আনুমানিক দূরত্বে জানলার থেকে ছুঁড়ে ফেলে দিলাম বাইরে। বুঝতে পেরেছিলাম ওই জিনিস বাড়ির ভেতরে থাকলে নয়নের ভেতরে কোনো পরিবর্তন আসা সম্ভব নয়। তার অসুস্থতার উপসর্গ বুঝতে গেলে আগে ওই বস্তুটিকে ভিটের থেকে সরাতে হবে। তারপর ঘরের থেকে বেরিয়ে ছেলেটির ঘরের খোলা দরজার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে রইলাম। সজল বাতাসে দরজার পর্দাগুলি মৃদু দুলছে। জ্যোৎস্নায় আলো আধারিতে সেই রাতকে করে তুলেছে আরো রহস্যময়। ঘণ্টা দুয়ে কেটে যাওয়ার পরও যখন কোনো প্রকার সাংকেতিক কিছু ঘরের ভেতর থেকে শুনতে বা বুঝতে পেলাম না, তখন আমি নিজের ঘরে ফিরে আসার জন্য পা বাড়ালাম। আর সেই মুহূর্তেই আমার ডান হাতের তর্জনী চেপে ধরল কয়েকটি কোমল আঙুল। আমি পেছনে ঘোরার আগেই শুনতে পেলাম, আমায় বাড়িতে নিয়ে চলো, আমি এখানে থাকবো না, বাড়িতে অবস্থা ভালো নয়। এবার আমি পেছনে ঘুরলাম। দেখলাম নয়ন অভিব্যক্তি শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি তার হাত চেপে ধরে বললাম, এটাই তো তোমার বাড়ি নয়ন, তুমি তো বাড়িতেই আছো। বাচ্চা ছেলেটি না বাচক মাথা নেড়ে আমার দুশ্চিন্তা আরো বাড়িয়ে তুলল। আমি তাকে আমার ঘরে নিয়ে এলাম, যদিও এই নিয়ে আসাটা খুব সহজ ছিল না। তার পায়ের পাতাগুলি যেন জমে গেছে কোনো কারণে। প্রতিটা পদক্ষেপ ফেলছে অনেক পরে পরে, অনেক অসংযত ভাবে। যাই হোক, ঘরে এনে তাকে একটা চেয়ারে বসিয়ে বললাম, নয়ন, আমার চোখের দিকে তাকাও, আমার চোখের দিকে তাকাও নয়ন, তাকাও। তোমায় যেমন আগেই বললাম, আমি ঘোর বিপদগ্রস্ত ব্যক্তির চোখের দিকে তাকালে তার সাংসারিক অবস্থার ব্যাপারে অনেক কিছু জানতে পারি। তবে নয়ন আমার চোখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম আমি। টানা আধ ঘন্টা তার চোখের ভেতরের থেকে যা সঞ্চয় করে নিলাম তা এতটাই অপার্থিব, এতটাই অপ্রাকৃতিক যে ঘটনার মূল পর্যন্ত না পৌঁছালে তুমিও বুঝতে পারবে না। বাকি রাতটুকু তার সঙ্গে কিভাবে কেটেছিল আমার, সেই কথা বলে লাভ নেই। পরদিন ভোর হতে না হতেই বাইরে এসে জানলার থেকে ছুঁড়ে ফেলে দেওয়া পঞ্চগব্যটি খুঁজে নিয়ে এসে আগে বাড়ির মধ্যে রাখলাম। দরজা খুলে দিয়েছিল শ্রীনিবাসের স্ত্রী। শ্রীনিবাস ঘুম থেকে উঠল 6টা নাগাদ। বৈঠক ঘরে তাকে ডেকে এনে বললাম, শ্রীনিবাস, তোর ছেলে নয়ন জাতিস্বর। তার পূর্বের জীবনের কথা তার মনে পড়ে। এই কারণে সে মুখে যে সমস্ত কথা বলে তা অসংলগ্ন মনে হয় তোদের কাছে।
আমি কিছু জিনিস জানতে পেরেছি কাল রাতে। কিভাবে পেরেছি বা কি না সেটা বোঝানোর ক্ষমতা আমার তোকে নেই। কেবল এটুকু আমি তোকে বলতে পারি যে আমি বুঝতে পারি এই জাতীয় লক্ষণগুলো। শ্রীনিবাস আমার কথা শুনে যতটা অবাক হলো তার থেকে বেশি বিস্মিত সন্দিগ্ধ দৃষ্টিতে আমার আপাদমস্তক পর্যবেক্ষণ করে সে আমায় বলল, হতেও তো পারে ওই অমর জীবন ভট্টাচার্য যে ব্যক্তির আসার কথা বলেছিল সে তুই। সেটা বলতে পারবো না, তবে আমার অনুমান ঠিক কিনা সেটা প্রমাণ করতে চাইলে একবার আমাকে নয়নকে নিয়ে বেরোতেই হবে, যদি তোর সম্মতি থাকে। কোথায় যাবি? ওর পূর্ব জন্মস্থানে। সে দূর নয়, হুগলির একটা গ্রাম। গ্রামের নাম রামজয়পুর। শ্রীনিবাস প্রকৃত ব্রাহ্মণ, শাস্ত্র জ্ঞান তার মধ্যে ভরপুর। এই কারণে আমার বলা কথাগুলিকে সত্যি ভেবে নিতে তার মনে খুব বেশি ব্যাখ্যা ও যুক্তির দ্বন্দ্ব হওয়ার কথা নয়। এ বলল, বেশ, তাহলে তুই ওকে নিয়ে যা, কারণ এভাবে বেঁচে থাকার থেকে এটার কোনো একটা বিহিত হওয়াটা একান্তই প্রয়োজনীয়। কবে নাগাদ ফিরবি? সব ঠিক থাকলে কালকের মধ্যেই আমি ফিরে আসব। আশা করি ওই জায়গায় নয়নকে নিয়ে গেলে ওর ভেতরের থেকে ওই ভাবটা কেটে যাবে। এই সময় এতটা বাড়াবাড়ির কারণ একটাই, ওই যে বললাম যে স্থানে সে আগে জন্মেছিল সেখানকার কোনো একটা বিষয়ের সঙ্গে সে এতটাই মন থেকে যুক্ত যে কোনো মতেই তার ভেতর থেকে দূর হতে পারছে না, বরং সেটি তাকে পীড়া দিচ্ছে নিরন্তর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ভাব আপনি কেটে যায় জানি, তবে নয়নের মধ্যে সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই। যদিও সমস্ত জাতিশ্বরের ভূমিকা পরবর্তী জন্মে একই রকম থাকে না, যখন কোনো পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরকে অনেক কিছু করিয়ে নেওয়া থাকে তখনই সেই আত্মার ভেতরে আবার প্রাণ প্রতিষ্ঠা করে তেনারা এই মর্তে পাঠিয়ে থাকেন। গৃহত্যাগী হওয়ার যে অনুমানে অমর জীবন করে গেছিল তা একেবারেই নির্ভুল হতে পারে এই কারণে। পূর্বজন্মে রেখে যাওয়া কিছু এমন কাজ যেগুলোর কারণে তোর ছেলেকে আজীবনের জন্য বাড়িঘর ছাড়তে হতে পারে কোনো এক সময় থেকে। বাকিটা তোকে ফিরে এসে বলতে পারবো। আসলে দেরি করলেই কিছু একটা ভুল হয়ে যেতে পারে, এই আমার মনে হচ্ছে। শ্রীনিবাস আমার কথা শুনে বলল, বুঝতে পারছি আমি, তবে আজকেই ওকে নিয়ে যাওয়াটা বোধহয় সম্ভব হবে না। আজকের দিনটা অপেক্ষা কর। বুঝিস তো মায়ের মন। আমার স্ত্রীকে আজকের দিনটা বোঝাই সমস্তটা। তার অসম্মতিতে এই কাজ করা ঠিক হবে না। আমি ওর মাকে চিনি, আশা করছি সে বুঝবে। এই অবস্থায় জোর করা সম্ভব নয়, তাই একটা দিন অপেক্ষা করেই গেলাম। বৈঠক ঘরে বসে অনেকবার শ্রীনিবাসের ঘরের থেকে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসতে শুনেছি। জন্মদাত্রী মায়ের কোলের সন্তান যদি এমন এক অনিশ্চিত জীবনের ধারক হয় এবং সেটি যদি সে আগের থেকে জানতে পারে, তবে সে বিষয়টি মেনে নিতে সেই মায়ের এক জীবনের দুঃখ কষ্ট কম পড়ে যায়। তবে অবশেষে পিতামাতা দুজনেই রাজি হলো এবং পরদিন সকাল সকাল দুজনের সম্মতিতেই নয়নকে নিয়ে বেরিয়ে পড়লাম হুগলির রামজয়পুরের উদ্দেশ্যে। নয়নকে নিয়ে সিঙ্গুর স্টেশনে নেবে সেখানে থেকে গরুর গাড়ি নিলাম। ট্রেন যাত্রীদের মুখেই শুনে নিলাম কিভাবে রামজয়পুরে যেতে সুবিধে হয়। অমর জীবনের দেওয়া পঞ্চগব্য আমার ঝোলাতেই ছিল। সেটি গরুর গাড়িতে ওঠার পর ঝোলা সমেত ফেলে দিলাম একটা ঝোপ মতন জায়গায়। জায়গাটা চিহ্নিত করে নিলাম যাতে পরে আবার সেটি খুঁজে পাওয়া যায়। লক্ষ্য করলাম সেটি ত্যাগ করা মাত্রই নয়নের চোখ মুখ কেমন গম্ভীর হয়ে এলো। স্বাভাবিক চাউনি হয়ে গেল নেশাগ্রস্তের মতো। আমি নিচু গলায় প্রশ্ন করলাম, তোমার বাবার নাম কি?
আমাকে সবিস্ময়ে চমকে দিয়ে সে খানিক বাদে বলল, আদিনাথ চক্রবর্তী। আমি যাত্রী দিগকের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা আদিনাথ চক্রবর্তী নামের কাউকে চেনেন? তাদের মধ্যে একজন বলল, হ্যাঁ, রামজয়পুরের চক্রবর্তীদের কে না চেনে? চালককে বলবেন, সেই নিয়ে যাবে। দাঁড়ান, আমি বলে দিচ্ছি। ও লক্ষণ, একজন লোক আছে আর একটা বাচ্চা আছে, আদিনাথ কাকার বাড়িতে যাবে, একটু নামিয়ে দিস তো। আগে ভবেশ কাকা। একে একে সকল যাত্রী নেমে পড়ল পর্যায়ক্রমে। আমি নয়নকে নিয়ে পৌঁছালাম এক মহলা বাড়ির সামনে। এ বাড়ি তুমি তোমার স্বপ্নে দেখেছিলে, তবে বাড়ির অবস্থা দেখলে মনে হয় সম্প্রতি কোনো এক বিরাট দুর্ঘটনা ঘটেছে সেখানে। ওটা 50 লোক জড়ো হয়েছে ওই বাড়ির উঠোনে। এমনকি আমাদের গরুর গাড়ির চালকও ছুটে গেল ওই জমায়েতে। আমি 1 পা 2 পা করে এগিয়ে গেলাম বাড়ির উঠোনে। নয়নকে ধরে রেখেছি হাত দিয়ে। চালক কালো মুখে ফিরে আসার সময় বললে, আদিনাথ কাকার মা, মানে এই বাড়ির গিন্নিমা মারা গেছেন। কি যে হলো, বাড়িটায় মৃত্যু লেগেই আছে। চালকের কথা শেষ হতে না হতেই নয়ন আমার হাত এক ঝটকায় ছাড়িয়ে দিয়ে ঠাম্মা ঠাম্মা বলে ছুটে গেল সেই জমায়েতকে কেন্দ্র করে। লোকজন ঢেলে ঢুকে গেল অভ্যন্তরে। আমি দ্রুত গতিতে সেদিকে এগিয়ে গিয়ে দেখলাম মৃত এক বৃদ্ধার শরীরের উপরে আবৃত করে দেওয়া সাদা শাড়ির উপরে 2 হাত ছড়িয়ে দিয়ে কান্না করছে নয়ন। ঠাম্মা 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 ঠাম্মা। তবে জাতিস্বর হলেও তার পূর্বজন্মের মায়ের কাছে আত্মগোপন করা সম্ভব নয়। এমনকি পৃথিবীর কোনো সন্তান পারে না। ক্রন্দনরত এক মহিলা নয়নকে 2 হাত দিয়ে তুলে তার মুখের দিকে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে রইল। নয়নের চোখের তারার দিকে চেয়ে সে অস্ফুট ভাঙা ভাঙা স্বরে বলল, তারানাথ, তুই? শোকাহত মানুষজন প্রত্যেকেই সেই মহিলা ও নয়নের দিকে তাকাল। নয়ন বলল, তুমি তুমি আমায় প্রশ্ন করছো কেন মা? তুমি আমায় চিনতে পারছো না? অযাচিত মুহূর্ত, অপার্থিব পরিবেশ, নীরব গ্রামবাসী, নীরব চক্রবর্তী বাড়ির প্রত্যেকে। শ্মশান কার্য শেষ হলো বিকেলের মধ্যে। নয়ন অর্থাৎ তারানাথের মা তাকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল আর বেরোলো না। ধীরে ধীরে ভিড় পাতলা হলো। যে ঘটনার কোনো যুক্তি নেই, যা সাদা চোখে বিশ্বাস করা সম্ভব নয়, তেমন একটি ঘটনা নিজ নিজ চোখের সামনে প্রত্যক্ষ করে গ্রামবাসী বাক্য বিপর্যয় পড়েছে। বিকেলে যখন শ্মশানের থেকে ফিরছি তখন দলে দলে লোক যাচ্ছে চক্রবর্তী বাড়ির দিকে নয়নকে দেখতে। আদিনাথ চক্রবর্তীর মন ও মস্তিষ্ক ভারী শক্তিশালী। এমন ঘটনায় মা মারা যাওয়ার পরেও তার মধ্যে আকস্মিকতার বিশেষ কোনো ছাপ পড়েনি। আমি নয়নকে নিয়ে এসেছি সেই পরিচয় পেয়ে ভীষণ সম্ভাষণ করার চেষ্টা করলেন ওই পরিস্থিতিতেও। অবশেষে গভীর রাতে ওই বাড়ির দাওয়ার উপর বসে উনি আমায় বললেন, তারানাথকে ফিরে পাবো এটা শুধুমাত্র আমি জানতাম এই বাড়ির। তবে অমর জীবন ভট্টাচার্য নামের একটি লোক আমার বাল্য বয়সে একবার এই বাড়িতে এসেছিল। দ্বিতীয়বার এলো মাস 6 আগে এক অমাবস্যার রাতে। মায়ের অসুস্থতা সেই রাতে একটু বাড়াবাড়ি হয়েছিল। আমি গ্রামের ডাক্তারকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে ফিরছি। এমন সময় দূরের থেকে দেখলাম আমাদের বাড়ির পেছনের আম বাগানটা একটা হালকা নীল আলোয় উদ্ভাসিত হয়ে রয়েছে। এরকম একটা ঘটনা এর আগের বার যখন সে এসেছিল তখনও আমি দেখেছিলাম। তখন আমি ছোট ছিলাম, বিষয়টা বুঝতে অতটা পারিনি। কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি সেদিকে গেলাম। দেখলাম অদূরেই আম গাছের তলায় শুয়ে আছে সেই লোকটি। ছোটবেলায় যেমন দেখেছি
এখনো ঠিক তেমনই চেহারা ও পরিচ্ছদ। তবে আমি পৌঁছাতেই সে নীল আলো অনেকটা কালো হয়ে মিলিয়ে গেল। সেই ব্যক্তি শুয়ে শুয়ে আমার দিকে চেয়ে বলল, তোমার ছেলে জাতিস্বর হয়ে জন্মেছে আবার। কাউকে এখনই জানিও না সে ফিরে আসবে এই বাড়িতে। তবে যদি সে ফিরে, তার সাথে কোনোদিনও এমন আচরণ করো না যাতে সে টের পায় তার ইহজীবনের কথা। সে অবিনশ্বর চলে গেলেও তাকে ফিরতে হবে। তুমি এখন যাও, আমি একটু ঘুমোবো এখন। এই মানুষটির কথা অসংযত হলেও কথা যে একটাও মিথ্যে বলে না তা আমার পূর্ব অভিজ্ঞতা লব্ধ। সেদিনের থেকেই নিশ্চিত ছিলাম যে তারানাথ ফিরবেই। 7 বছর হয়ে গেছে বাড়ির ছাদে ঘুড়ি ওড়াতে ওড়াতে ছাদের থেকে পড়ে আমার ছেলেটা চলে যায়। তার আগে দেহ রক্ষা করেন আমার বাবা রামনাথ চক্রবর্তী। তবে ওর বর্তমান বাবা মা, তারা কি মানতে চাইবে এই বিধান? আমি স্তম্ভিত হয়ে গেলাম তারানাথের বাবার মুখেই কথা শুনে। অমর জীবন ভট্টাচার্য এই ব্যক্তিত্বের স্বরূপ আমার কাছে স্পষ্ট হলো আরো। বুঝলাম সে কোনো সাধারণ মানুষ নয়, সে বহির্জাগতিক। এরপর শ্রীনিবাসের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা আমি আদিনাথ চক্রবর্তীকে বলি। পরদিন সকালে কলকাতায় ফিরে এসে শ্রীনিবাস ও তার স্ত্রীকে সমস্তটা বোঝানোর পর বাবা মায়ের মন ব্যাকুল হয়ে উঠল। নয়ন আমার সঙ্গে ফিরল না, এমনকি সে যেন ওই বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে। রামজয়পুর থেকে ফিরে আসার সময় এমন তার অভিব্যক্তি দেখলাম। সেদিন সন্ধ্যায় শ্রীনিবাসকে নিয়ে আবার ফিরলাম রামজয়পুরে। কিন্তু না, নয়ন তার জন্মদাতা পিতাকে চিনতে পর্যন্ত অস্বীকার করল। তারানাথের মা সন্তানকে পেয়ে কেমন যেন উন্মাদের মতন হয়ে উঠেছিলেন। উনি বলতেন, ওর ডান হাতের চড়ুলটা দেখে বুঝতে পেরেছিলাম এই আমার তারানাথ। একবারও চলে গেছে, তাই বলে আর কাউকে ওকে নিয়ে যেতে দেব না। বিধাতার নিষ্ঠুর পরিহাসে এক পিতা মাতার কোল শূন্য হলো ঠিকই, তবে শ্রীনিবাস তার কর্তব্য করতে ভুলল না। ফিরে আসার সময় আদিনাথ চক্রবর্তীর হাত ধরে সে বলল, মনে করব নিজের দাদার কাছে আমার সন্তানকে রেখে গেলাম। কলকাতার মঠ লেনে আমার একটা বাড়ি আছে। যদিও বড় হয়ে কখনো কলকাতার দিকে চলে যেতে চায়, তবে ওকে ওই বাড়ির ঠিকানা দেবেন দাদা। এতে আমার এবং আমার স্ত্রীর আত্মা মৃত্যু হলেও শান্তি পাবে। বলে একটা কাগজের ফালিতে ঠিকানা লিখে দিয়ে সেখানের থেকে চলে গেল শ্রীনিবাস। আমি আমার বন্ধুটিকে স্টেশন পর্যন্ত ছেড়ে এলাম। তার ইচ্ছেতেই আর ফিরে গেলাম না ওর বাড়িতে। সময় এগোলো। ধীরে ধীরে রামজয়পুর গ্রামের মানুষ অকল্পনীয় পরিহাসকেই বাস্তব হিসাবে মেনে নিল। আমি শুনেছিলাম চক্রবর্তী বাড়ির থেকে লোকজন লাগিয়ে গোটা গ্রামে জানিয়ে দেওয়া হয়েছিল যাতে ওই বাচ্চাটির সামনে কখনো কোনো রকমের অস্বাভাবিক আচরণ না করা হয়। আর রামজয়পুরে চক্রবর্তীদের এতটাই সুনাম ও সম্ভ্রান্তি সে সময় ছিল যে কোনো গ্রামবাসী নির্দেশকে অমান্য করতে পারল না। এই তারানাথের সঙ্গেই আমার দেখা হয়েছিল বীরভূমের এক রেল স্টেশনে। সে গল্প তারানাথ শুনিয়েছে তোমাদের, ওই মর্ডেনের বাড়িতে বসেই। আদিনাথ চক্রবর্তী যেভাবেই হোক তার বিবাহ দিয়ে কলকাতার ওই ঠিকানা দিয়েই তাকে পাঠিয়ে দিল, শ্রীনিবাসের দিয়ে যাওয়া কর্তব্য পূরণ করার জন্য। তবে যেদিন আমি বীরভূমে তারানাথকে দেখেছিলাম সেদিন কিন্তু তাকে দেখা মাত্রই চিনে নিয়েছিলাম। এতটুকু বলে বিশু ঠাকুর থামলেন। বৃষ্টি তখন অনেক ঘন হয়েছে। থেকে থেকে দূরের কোনো অঞ্চলে বাজ পড়ে চলেছে।
বিভূতির বাকশক্তি হারিয়েছে একেবারেই। আশা করি যারা এখন গল্পটা শুনছেন তাদের অবস্থাও সমান। সেদিন বৃষ্টি এতটাই হলো যে পুরুত মশাই মন্দিরে পর্যন্ত আসতে পারলেন না সন্ধ্যায়। বিভূতি একসময় মাথার তলায় হাত দিয়ে ছাদের দিকে চেয়ে শুয়ে পড়ল। ঘণ্টার সাথে কেটে গেছে, তার মুখের থেকে কোনো কথা সরেনি। বিশু ঠাকুরও চুপ। রাত যখন গভীর হচ্ছে, সময় হতে পারে তখন 10টা কি 11টা। এমন সময় বিভূতির পাশে রেখে দেওয়া পুঁথিটি নীল রেণুতে আলোকিত হয়ে উঠল। বিশু ঠাকুর ভ্রুকুটি করে সেদিকে চেয়ে বললেন, বিভূতি, ওঠো, পুঁথিটা খোলো দেখি। বিভূতি উঠে বসে পুটলির থেকে পুঁথি বের করে ওপরের পৃষ্ঠাটি ওল্টাল। সেখানে পুনরায় কয়েকটা বাক্য ফুটে উঠেছে। বিশু ঠাকুর পড়লেন, জনৈশ্চর বক্রশ্চয়া হৃদয় নন্দন মাতৃগুঞ্জায়শ্চ শৌরী প্রতঙ্গ্য দেবী দক্ষাতে। মধু সুন্দরী দেবী?